আমিও শেয়ার দিয়ে নিই। গেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাকে আমরা জাবেন্দ্র বলে থাকি। ওই গ্রুপের 26-27 গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন কমেন্টে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম এডুকেশনের আজকের ফ্রি লাইভ ক্লাসে। তোমরা জানো যে হচ্ছে আমরা তোমাদের জন্য আর কি আনছি, আমাদের এইচএসসি 27-এর যারা আছো তাদের জন্য আমরা আনছি মিশন এ প্লাস কোর্স, এবং যারা এইচএসসি 26-এর আছো তাদের জন্য আমরা আনছি কামব্যাক 2.0 কোর্স। এখন কামব্যাক কোর্স বলতেছি কি কারণে, কারণ দেখো যে হচ্ছে তোমরা তোমাদের লাইফের মানে আমি বলবো যে উল্লেখযোগ্য একটা সময়, তোমাদের যে ফার্স্ট ইয়ার বলি আমরা, ঠিক আছে, অনেকের মেমোরিতে এই জিনিসটা ঢুকে গেছে যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, ঠিক আছে। তোমরা কিন্তু যারা 26-এর পোলাপানরা আসো তারা কিন্তু তোমরা এই যে একজন কমেন্ট করছো উত্তেজিত 27, অ্যাকচুয়ালি তাই। তো তোমরা যারা 26-এর পোলাপানরা আসো তোমরা জিনিসটার সাথে রিলেট করতে পারবা যে তোমরা ফার্স্ট ইয়ার মানে অনেকে এদিক ওদিক ঘুরছো, ঠিক আছে, এনজয় করছো, এখানে গেছো, আজকে তোমার হচ্ছে চিলক্স, তো কালকে হচ্ছে পিজা বার্গ, এরকম করে তোমরা মানে ঘুরে বেড়াইছো, ঠিক আছে। তোমাদের লাইফের উল্লেখযোগ্য একটা টাইম তোমরা নষ্ট করে ফেলছো অলরেডি, বাট এখনও কিন্তু তোমাদের হাতে সুযোগ আছে কামব্যাক করার। আর এই যে উত্তেজিত 27 যে তোমাদেরকে যে একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরাও কিন্তু দেখা যাচ্ছে যে পিছায় আসো, অনেক ক্ষেত্রেই তোমরা পিছায় আসো। কারণ কি, যে তোমাদের দেখা যাচ্ছে অনেকের আইডিয়া নাই যে আমাদের সিলেবাসটা আসলে কীরকম, বা দেখা যাচ্ছে যে এই সিলেবাস থেকে আমি যদি প্রিপারেশন নেই, যদি আমি পড়াশোনা করি, তাহলে কিভাবে আমি সারভাইভ করতে পারবো, এই জিনিসটা দেখা যাচ্ছে অনেকেরই ধারণার বাইরে। তো তোমরা যে যেখান থেকে এই লাইভটা দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাও, আর আমি খুব দ্রুত শুরু করে দিব। আর একটু মানুষজন হোক ইনশাল্লাহ, আমরা খুব দ্রুত শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকেও মেনশন করে দাও, এবং লাইভটা তোমাদের অবশ্যই নিউজ ফিডে শেয়ার করবা, ঠিক আছে। নিউজ ফিডে অবশ্যই লাইভটা শেয়ার করবা, কারণ অনেক সময় লাইভ হারায় যায়। আর তোমরা দেখা যাচ্ছে যে অনেক সময় রেকর্ড ক্লাস করতে চাও, কিন্তু দেখা যাচ্ছে যে তখন আর পরে খুঁজে পাও না, কারণ আমাদের এখানে তো প্রত্যেক দিনই ক্লাস হইতে থাকে। সুতরাং তোমরা লাইভটা শেয়ার করে দিলে ওটা তোমাদের নিউজ ফিডে থাকবে, যখন খুশি দেখে নিলা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে দ্রুত শুরু করি। হ্যাঁ, এইচএসসি 26 অনেকে লিখতেছো, অনেকে এইচএসসি 27 লিখতেছো। তোমাদের দুজনের জন্যই আর কি, দুই দলের জন্যই হচ্ছে আজকের এই ক্লাস, ঠিক আছে। তোমাদের দুইটা দলের জন্যই আজকে কি এই ক্লাস। আচ্ছা, তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে বা যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে সিভিক্স ফার্স্ট পেপার, ঠিক আছে। আমাদের যে হচ্ছে পৌরনীতি ও সুশাসন যে পরিচিতি, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো, এবং পাশাপাশি আমরা কিছু এমসিকিউ এবং সিকিউ সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। অনেকেই তাদের ফ্রেন্ডসকে মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে সালাম দিচ্ছ। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা দ্রুত শুরু করি। আমরা আর কথা না বাড়াই, ঠিক আছে। আসি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, চলো শুরু করি। তো দেখো যে হচ্ছে ফার্স্টেই পৌরনীতির ইংরেজি যে প্রতিশব্দটা, অর্থাৎ আমরা যে এই যে উপরে যে আমি লিখে রাখছি যে সিভিক্স, এই সিভিক্স এই যে ইংরেজি প্রতিশব্দটা, এইটা কোত্থেকে আসলে উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে হচ্ছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। ল্যাটিন কথাটা আমি এই জন্য মনে রাখতে বলতেছি, কারণ একটু পরেই তোমাদের একটা ভালো লেভেলের প্যাঁচ লাগবে, তো ওই প্যাঁচটা আমি ক্লিয়ার করে দিব। আগে এই জিনিসটা বুঝো,
আগে রুট থেকে আমরা বুঝি। দেখো যে সিভিক্স শব্দটার উৎপত্তি হয়েছে দুইটা ল্যাটিন শব্দ থেকে, সেটা হচ্ছে কি সিভিস এবং হচ্ছে সিভিটাস। এই দুইটা ল্যাটিন শব্দ থেকে কি আমার সিভিক্স শব্দের উৎপত্তি, এবং এই দুইটার অর্থ কি? এই দুইটার অর্থ হচ্ছে যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। নাগরিক এবং নগর রাষ্ট্র, ঠিক আছে। শব্দগত উৎপত্তি থেকে সিভিক শব্দটা হচ্ছে তাহলে কি দাঁড়ালো? ল্যাটিন শব্দ থেকে আসছে, ঠিক আছে। এখন তোমরা যারা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে জানো বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে জানো, সেখানে কিন্তু হচ্ছে পলিটিক্যাল বা পলিটিক্স নামে একটা শব্দ আছে না? পলিটিক্স নামে একটা শব্দ আছে না? সেটা কি আসছে? পোলাইটস এবং পলিস থেকে। পোলাইটস এবং পলিস থেকে। এটা কোন শব্দ জানো? এটা হচ্ছে গ্রিক শব্দ। আমরা সামনে যাব, এইটা হচ্ছে কি গ্রিক শব্দ। সুতরাং তোমরা এই জায়গাটায় প্যাচ লাগাই দিও না। সিভিক্স আসছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে, এবং তোমাদের যে এই যে পলিটিক্স শব্দটা বা পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল যে শব্দটা, সেটা আসছে কি গ্রিক শব্দ থেকে, ঠিক আছে। তো ফার্স্টে এই জায়গাটায় প্যাচ লাগায় দিও না। আচ্ছা, তোমরা কে কে জয়েন করতেছো একটু দেখি। আচ্ছা, একজন খুব মানে মন খারাপ করে লিখছে যে কেউ আমাকে মেনশন দিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি তো নিজেই দেখতে পাইলা, এবার ক্লাসে মন দাও আর তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন দাও, ঠিক আছে। পড়াশোনা যত একসাথে করবা তত বেটার। স্যার, আমি ফার্স্ট ইয়ারে তেমন ক্লাস করতে পারিনি কারণ আমি বাসা থেকে অনেক দূরে, তাই দয়া করে আমার বাড়ির কাজ দিবেন যাতে পড়তে হবে। বাড়ির কাজ আমি তোমাদেরকে দিয়ে দিব শেষে। সেকেন্ড পেপার হবে কবে? সুন। সেকেন্ড পেপারও সুন নিব, আগে ফার্স্ট পেপারটা শেষ করো, ঠিক আছে। এক্সাইটমেন্ট আছে আমি জানি, বাট আগে ফার্স্ট পেপারটা আমরা শেষ করি। আচ্ছা, তারপরে আসো যে দেখো পৌরনীতি জিনিসটা আসলে কি, ঠিক আছে। তো প্রাথমিকভাবে দেখতে গেলে পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত, যেহেতু আগেকার যেই যুগ ছিল সেই যুগ জামানায়, সেখানে যেহেতু আমাদের এখনকার যুগের মতো জাতিরাষ্ট্র ছিল না, তখন কি ছিল? নগর রাষ্ট্র ছিল, অর্থাৎ ছোট ছোট নগর মিলে একটা রাষ্ট্র হতো, ঠিক আছে। আর পুরা এই রাষ্ট্রগুলো মিলে তখন হচ্ছে একটা দেখা যাচ্ছে এরিয়াকে কল্পনা করা হতো, বা কোনো একটা সাম্রাজ্য দেখা যাচ্ছে কল্পনা করা হতো। এখন ধরো যে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করো, যদি ঢাকা যদি সেই সময় থাকতো, ঢাকাকে তখন আমরা কি বলতাম? ঢাকাকে তখন আমরা নগর রাষ্ট্র বলতাম না, ঠিক আছে। ঢাকাকে তখন আমরা নগর রাষ্ট্র বলতাম। এখন কি নগর রাষ্ট্রের কনসেপ্ট আছে? এখন আর নগর রাষ্ট্রের কনসেপ্ট নাই, ঠিক আছে। এখন কি জাতি রাষ্ট্রের কনসেপ্ট আছে। এই যে যেমন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশকে আমরা একটা জাতিরাষ্ট্র বলতে পারি, বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে কোনো দেশকে, ঠিক আছে। সো নগর রাষ্ট্রের কনসেপ্টটা এখন আর জনপ্রিয় নাই, বা নগর রাষ্ট্র উঠে গেছে। নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ এবং কার্যাবলী সম্পর্কিত বিজ্ঞান। তাহলে দেখো তুমি এইভাবে জিনিসটাকে লিখতে পারো যে পৌরনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা রাষ্ট্রের নাগরিকদের আচরণ এবং কার্যাবলী সম্পর্কে তথ্য দান করে। আমি আবারও রিপিট করতেছি, পৌরনীতি যদি তোমাকে সংজ্ঞা চাই, তুমি এইভাবে লিখতে পারো যে হচ্ছে পৌরনীতি এমন এক ধরনের বিজ্ঞান বা এমন বিষয়ক বিজ্ঞান যা কি একটি রাষ্ট্রের নাগরিকদের আচরণ এবং কার্যাবলী সম্পর্কিত তথ্য দান করে, ঠিক আছে। বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো, অনেকের ফ্রেন্ডসদেরকে মেনশন করতেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই ক্লাসটা মানে যত বেশি শেয়ার করবা তোমাদের জন্য তত ভালো। কেন ভালো? কারণ এটা তোমরা যখন দেখা যাচ্ছে যে ক্লাস অনেক সময় করো না, ঠিক আছে, তখন তোমরা এই জিনিসটা খুঁজে পাবা। আচ্ছা চলো আমরা সামনে আসি। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরবাসীকে পুরবাসী বলা হতো, ঠিক আছে। এই জন্য বাংলায় নাগরিক জীবনকে পৌর জীবনও বলা হয়, ঠিক আছে। আমরা একটা ওয়ার্ড আছে না, পৌরসভা, এই পৌর ওয়ার্ডটা কোত্থেকে আসছে? এই পৌর ওয়ার্ডটা আসছে হচ্ছে পুর বা পুরী থেকে, সংস্কৃত ভাষার শব্দ পুর বা পুরী থেকে, ঠিক আছে। যদিও বাংলা ভাষার ম্যাক্সিমাম শব্দই কিন্তু দেখা যাচ্ছে তোমরা দেখবা যে আরবি বা ফার্সি থেকে আসছে, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে যে ওই সময়কার যারা সুফি সাধকরা ছিল তারা দেখা যাচ্ছে আমাদের এখানে
আসছিল, তারা দেখা যাচ্ছে যখন ইসলাম প্রচার করতে গেছে তখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ওই আরবি ফার্সির একটা ইনফ্লুয়েন্স ঢুকে গেছে। অনেক ফার্সি শব্দ পাবা তুমি, ঠিক আছে, বা অনেক আরবি শব্দ পাবা আমাদের বাংলা ভাষার মধ্যে, বা অন্যান্য অনেক শব্দ পাবা, ঠিক আছে। সংস্কৃত থেকে অনেক শব্দ ডিরেক্ট চলে আসছে, এই যে পৌর, পুর থেকে দেখা যাচ্ছে পৌর, এই শব্দটাও কিন্তু চলে আসছে। তো দেখো, আচ্ছা, তো দেখো তাহলে পুর বা পুরী এটা কোন ভাষা থেকে আসছে? সংস্কৃত ভাষা থেকে। সিভিক শব্দের প্রতিশব্দ দেখো, সিভিস এবং সিভিটাস এটা কোত্থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে। এই উৎসগুলো মনে রাখবা, কারণ এগুলো এমসিকিউ পরীক্ষায় বা পরীক্ষায় এমসিকিউ আকারে অনেক সময় চলে আসতে পারে। আমরা সামনে কিছু কোয়েশ্চেন যখন দেখব তখন জিনিসটা আইডেন্টিফাই করব। হ্যাঁ, আমার নাম আবু সাইদ, দেওয়াই আছে, লেখাই আছে। হাই রে খোদা, এমন একটা ইয়ে করতেছো, মানে প্রথম আসলাম। আচ্ছা, একটু কমেন্ট করো তো কে কে আজকে আমার ক্লাস প্রথম করতেছো, ভাই সত্যি করে কমেন্ট করো তো। হাই রে খোদা। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ, অনেকে জয়েন করতেছো, অনেকে আসতেছো। আমি আসলে মানে কারেন্ট ভিউয়ার্সটা ওভাবে দেখতে পাচ্ছি না, মানে কিন্তু গ্লিচ করতেছে, মানে কতজন দেখতেছো এটা দেখতে পাচ্ছি না আমি। বর্তমানে 108 জন আছো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেকেই আসো যারা ফার্স্ট করতেছো, সো এই কারণেই আর কি বললাম। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো প্রাচীন নগর রাষ্ট্রের উদাহরণ দেখো, গ্রিসের হচ্ছে অ্যাথেন্স আছে, স্পার্টা আছে, তারপরে হচ্ছে রোডস আছে, এগুলা কিন্তু আমরা নগর রাষ্ট্রের উদাহরণ হিসেবে দিতে পারি, ঠিক আছে। সো তারপরে আসো যে দেখো বৈদিক যুগে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে দেখো গঙ্গা যমুনার সমতল ভূমিতে, গঙ্গা যমুনার সমতল ভূমিতে ওই হিমালয়ের পাদদেশে ছোট ছোট নগর রাষ্ট্র কিন্তু গড়ে ওঠে। এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটার উদাহরণ দেখো, দেখো বৈশালী, বৃজ্জি, মল্ল, সুরসেন, কোশল, কাশী, এগুলো কিন্তু দেখবা যে ম্যাক্সিমাম শব্দ যেগুলো আছে এই যে নগর রাষ্ট্রের যে উদাহরণগুলো, এগুলো কিন্তু দেখবা যে একটু তোমার সংস্কৃত শব্দের মতো শোনাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা, বৈশালী, বৃজ্জি, মল্ল, এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এগুলো জ্ঞানমূলক, এগুলো নিয়ে বেশি কথা বলতেছি না। তারপরে আসো যে হচ্ছে ঐতিহাসিক নগর রাষ্ট্রে যারা রাজনৈতিক অধিকার পেত এবং রাষ্ট্র পরিচালনায় অংশ নিত তাদেরকেই আমরা নাগরিক বলে জানতাম। অর্থাৎ যখন নগর রাষ্ট্র ছিল তখন কিন্তু সবাই নাগরিক ছিল না, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। নাগরিক কারা ছিল? যাদের রাজনৈতিক অধিকার ছিল এবং রাষ্ট্র পরিচালনায় যারা অংশ নিত। ম্যাঙ্গো পিপলরা ইয়ে ছিল না, মানে আমজনতারা কি নাগরিক ছিল না, ঠিক আছে। কামব্যাক ক্লোজ করছে, ক্লাস করছি ভাইয়া, কারেন্ট চলে গেল। আচ্ছা, একটু কষ্ট করে করো, ঠিক আছে, এখন কষ্ট করো, পরে দেখা যাচ্ছে যে সুখ ভোগ করবা। তো দেখো যে কালের সঙ্গে নাগরিকত্ব এবং নগর রাষ্ট্রের ধারণায় পরিবর্তন ঘটছে। এখন বর্তমানে কিন্তু আর নগর রাষ্ট্রের কনসেপ্ট নাই। নগর রাষ্ট্র এখন কি হয়ে গেছে? জাতি রাষ্ট্র হয়ে গেছে, ঠিক আছে। নগর রাষ্ট্রের কনসেপ্টও আর নাই, আর নাগরিকের কনসেপ্টটাও কি, নাগরিকের কনসেপ্টটাও চলে গেছে। আগে দেখা যাচ্ছে যে হচ্ছে যারা রাজনৈতিক কার্যাবলী পরিচালনা করতো বা রাজনৈতিক অধিকার পাইতো বা শাসন কার্যে অংশগ্রহণ করতো তাদেরকে কি বলা হতো? নাগরিক বলা হতো। বাট এখন কিন্তু কি সবাইকেই নাগরিক বলা হয়। তুমি ওই দেশের নির্দিষ্ট একটা স্থায়ী অধিবাসী বা তুমি ওই দেশে জন্মগ্রহণ করছো, তুমি নাগরিক। নাগরিক দুইভাবে হতে পারবা, জন্মসূত্রে অথবা হচ্ছে যারা মাইগ্রেট করে আসে এরকম আর কি। যেমন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে অন্যান্য দেশে, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে সিটিজেনশিপ নিয়ে চলে যায় আমাদের দেশ থেকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আমার না ভিউয়ার্সটা আপডেট হচ্ছে না, বুঝছো। ওই যে 41টা দেখছিলাম, ওই 41টাই এখনো দেখাচ্ছে। কোন চ্যাপ্টার এটা? ফার্স্ট চ্যাপ্টার। একজন লিখছে ফার্স্ট ইয়ার থাকে 1 বছর, সেকেন্ড ইয়ার হয়ে আসে 8 মাস, তারপরে আসে বাস।
অ্যাকচুয়ালি তাই, কারণ দেখো যে হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে না তোমরা এত মানে উড়ো, মানে তোমাদের মনে হয় যে কি মানে ডানা তো মানে উল্টে গজায় যাইতেছে, মানে তোমরা এমনভাবে উড়ো মনে হয় যে ভাই কি না কি, কিন্তু পরে যে ঠিকই যখন ধরাটা খাও ওই টেস্ট পরীক্ষার আগে বা প্রি টেস্ট পরীক্ষার আগে যে ঠিকই কান্নাকাটি করো, ঠিক আছে, গান চালায় দাও, দেখা যাচ্ছে ইয়ারফোনের মধ্যে গান চালায় দাও, আমার দেহ খান নিও না শ্মশান, ঠিক আছে, তোমরা গান চালায় দাও দিয়ে তোমরা দেখা চাইতেছে কান্নাকাটি করো, তখন আর কি করার। কিন্তু তারপরেও বলতেছি যে ভাই কামব্যাক করার সুযোগ আছে যদি ক্লাসটা একটু মন দিয়ে করো, ঠিক আছে। তো আসো, তারপরে আসো, অপ্রাসঙ্গিক কথায় না যাই। দেখো জাতিরাষ্ট্রগুলো আয়তনে বিশাল এবং জনসংখ্যা অনেক বেশি, তাই নাগরিকের জীবন এবং কার্যকলাপ জটিল এবং বহুমুখী হয়েছে, অর্থাৎ নাগরিকের যে কনসেপ্টটা তোমাকে বললাম সেটা কিন্তু আর আগের মতো নাই। আধুনিক নাগরিক কিন্তু দেখো একজন আধুনিক নাগরিক কিন্তু সামাজিক, রাজনৈতিক, তারপর হচ্ছে অর্থনৈতিক অনেক দায়িত্বই কিন্তু একটা নাগরিককে পালন করতে হয়, ঠিক আছে। সো এটাই হচ্ছে মডার্ন সিটিজেনশিপের কনসেপ্ট, ঠিক আছে। সিটিজেনশিপটা আর ওই আগের মতো নাই, নগর রাষ্ট্রের মতো নাই, ঠিক আছে। তারপরে আসো, আচ্ছা আরও আসবে, আরও অনেকে আসবে, ঠিক আছে, সবাই ধীরে সুস্থে আসবে। এই যে একদম মিলে গেছে, মিলবেই তো ভাই, জানি বয়স ওই ওই এজটা পার করে আসছি, সমস্যা নাই। তারপরে দেখো যে হচ্ছে তো দেখো যে হচ্ছে এই পৌরনীতির যেই এটা অর্থ, এটাকে হচ্ছে আমরা দুইভাবে ইউজ করতে পারি। এটাকে আমরা বলতে পারি অধিকার এবং কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান, এটাও বলতে পারি। আবার এটাকে এটাও বলতে পারি যে হচ্ছে নাগরিকতার বিজ্ঞান, ঠিক আছে। বিজ্ঞান ওয়ার্ডটা মাস্ট তোমাকে সংজ্ঞার মধ্যে ইউজ করতে হবে, তাহলে টিচার মনে করবে কি তুমি কিছু জানো, ঠিক আছে। যেমন দেখো যে হচ্ছে আমরা যখন অর্থনীতির সংজ্ঞা দিতে যাই, ভাই অর্থনীতি কাদের কাদের আছে এখানে একটু জানাও তো। অর্থনীতি যখন সংজ্ঞা দিতে যাই তখন আমরা বলি না যে অর্থনীতি এক ধরনের বিজ্ঞান, অর্থনীতি এক ধরনের বিজ্ঞান, ঠিক আছে। কনসেপ্টটা কিন্তু অ্যাডাম স্মিথের থেকে আসছে। সো আমরা যখন এখানেও পড়তে যাব, এটাও কিন্তু পৌরনীতিও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজ্ঞান, ঠিক আছে। তোমরা যখন দেখা যাচ্ছে ভার্সিটিতে উঠবা, কোনো জায়গায় যখন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হবা, তখন তোমরা ওখানেও পড়তে পারবা যে পৌরনীতি জাস্ট একটা ছোট শাখা, রাষ্ট্রবিজ্ঞানের একটা ছোট শাখা। সামনেই আসবো আমরা, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আসি। তো দেখো যে হচ্ছে পৌরনীতি বিষয়ে প্রসিদ্ধ ব্যাখ্যাগুলা, এই ব্যাখ্যাগুলা একটু তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে ভাই। আমি একটা জিনিস সবার মধ্যে দেখছি, সেটা হচ্ছে যে তোমরা ব্যাখ্যা মুখস্থ করতে চাও না। তোমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, তোমরা দেখা যাচ্ছে ব্যাখ্যা মানে যখন এই যে ফেমাস যে ব্যক্তিগুলো আছে, এফআই গ্লাউড, তারপর হচ্ছে ইএম হোয়াইট, এদের তোমরা ব্যাখ্যা মুখস্থ করো না, বাট এদের ব্যাখ্যাগুলো কিন্তু এমসিকিউ বা দেখা যাচ্ছে সিকিউতে দিলে মার্ক কিন্তু বেশি পাওয়া যায়। এমসিকিউতে অনেক সময় চলে আসে যে ইএম হোয়াইট কী বলছিল বলো তো, তখন একদম মানে প্রশ্নটা নিয়ে হা করে তাকাই থাকো। সো এই কাজটা করা যাবে না, ঠিক আছে। আমাদের ব্যাখ্যাগুলো একটু পড়তে হবে। আসো, তো দেখো যে হচ্ছে যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী এবং চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই পৌরনীতি, ঠিক আছে। এফআই গ্লাউডের সংজ্ঞাটা কঠিন কিছু না, বাট ইএম হোয়াইট দেখো, ইএম হোয়াইট এখানে একটা কথা বলছে, পৌরনীতি মানব বিজ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং মানবতার সাথে জড়িত, ঠিক আছে। তাহলে নাগরিকের হচ্ছে অতীত, বর্তমান এবং মানবতার সাথে জড়িত, এই কথাটা কে বলছে? এটা বলছে হচ্ছে ইএম হোয়াইট, এইটা একটু মাথায় রাখতে হবে। আর পৌরনীতিকে মানব বিজ্ঞানের সাথে রিলেট কে করছে, এইটাও কে করছে? ইএম হোয়াইট। এই দুইটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। না না মুখস্থ করবা না তো, তোমাকে তো আমি বলেই দিলাম যে শোনো, তোমাকে আমি সুন্দর করে এখানে আমি তোমাদেরকে বলে দিলাম, তুমি এখানে জিনিসটাকে মানে একদম অন্ধভাবে মুখস্থ করতে যেও না। কারণ দেখো যে হচ্ছে আচ্ছা ইএম হোয়াইটের সংজ্ঞাটাই তুমি ধরো, পৌরনীতিকে মানব বিজ্ঞানের সাথে রিলেট কে করছে? ইএম হোয়াইট। তাহলে তুমি যখন এমসিকিউতে তোমাকে যখন যদি দেয় যে হচ্ছে ইএম হোয়াইটের সংজ্ঞাটা লেখো বা ইএম হোয়াইটের সংজ্ঞাটা বলো, তখন কি তুমি এই দুইটা ওয়ার্ড খুঁজবা না? পৌরনীতি আর মানব বিজ্ঞান, এটা খুঁজবা না? ঠিক আছে, যখন তুমি দেখবা যে এই দুইটাকে রিলেট করে একটা সংজ্ঞা এখানে আছে, মানে চারটা অপশনের মধ্যে এই সংজ্ঞাটা আছে, তাহলে ওইটাই রাইট, টিক দিয়ে দিবা, শেষ, ইজি। মুখস্থ করবা না, কোনো জিনিসকে না বুঝে মুখস্থ করবা না, সবসময় বুঝে মুখস্থ করবা,
ঠিক আছে, এবং নাগরিকের অতীত বর্তমান এবং দেখা যাচ্ছে যে মানবতার সাথে জড়িত বা রিলেটেড, এইটা নিয়ে কে বলছে? এটাও বলছে ইএম হোয়াইট। ঠিক আছে, এফআই ক্লাউডের ক্ষেত্রে সেম। এফআই ক্লাউড কি নিয়ে কথা বলছে? নাগরিকের হচ্ছে অভ্যাস আর কার্যাবলী, যেসব প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলী চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব বা অধিকার কর্তব্য পালন করে। ঠিক আছে, সো এই জিনিসগুলো তুমি না বুঝে একদম মুখস্থ করবা না। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি রবার্ট হাচিন্সের কথাটা যদি তুমি দেখো, যে রবার্ট হাচিন্স কি বলছে, পৌরনীতিকে বলছে এডুকেশন ফর সিটিজেনশিপ, এডুকেশন ফর সিটিজেনশিপ। ঠিক আছে, অর্থাৎ নাগরিকতার যে হচ্ছে শিক্ষা সেটা। আচ্ছা, তারপরে আসো, আর ইএম হোয়াইটের আরেকটা সংজ্ঞা আছে, এটা একটু শর্ট, এটা তোমরা দেখা যাচ্ছে যে যখন সিকিউ লিখতে পারো তখন কোটেশনের সাথে যুক্ত করে দিতে পারো, যে হচ্ছে এই নাগরিকতার সঙ্গে যুক্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, সেটাকে আমরা কি বলি? পৌরনীতি বলি। এই জিনিসগুলা তোমরা একটু মাথায় রাখবা। কিন্তু আমি চাই এপ্রিলের মধ্যে দ্বিতীয় পত্রগুলো সব শেষ করা হয়ে যাবে ভাই। সেই মেলা দিন আগে থেকে মাঝে মধ্যে একটু, আচ্ছা তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না, একটু খালি মন থেকে মিস্টেক হয়ে বের হয়ে যায়। একজন লিখছে ইএম হোয়াইটের ডেফিনেশন সেই কবে থেকে মুখস্থ। সাবাস ভাইয়া। পৌরনীতির জন্য আপনার সাজেস্ট এইচএসসি কোন বই ভালো হবে? ভাই দেখো, বইয়ের কনসেপ্টটা আমি জানি না, তুমি এডুকেশন ফর সিটিজেনশিপ, হ্যাঁ এটা হাচিন্স বলছে। ঠিক আছে, হাচিন্স, রবার্ট মেনার্ড হাচিন্স। আচ্ছা ঠিক আছে, তো বইয়ের কথা একজন বলছে। এখন দেখো যে হচ্ছে আমরা কিন্তু একটা বই পড়ি নাই, হ্যাঁ তোমরা হয়তো অনেকে একটু প্রেশার্ড ফিল করতে পারো আমার কথাটা শুনে, বাট আমরা কিন্তু একটা বই পড়ি নাই, আমরা অনেকগুলো রাইটারের বই থেকে অ্যানালাইসিস করতাম। ঠিক আছে, যে কোন রাইটারের ইনফরমেশনগুলো, কারণ তুমি একটা বাংলাদেশে একটা খুব কমন আমি জিনিস দেখছি যে বাংলাদেশে অনেক পপুলার রাইটারের বইও ভুল ইনফরমেশন দেওয়া, স্পেশালি যখন হিস্ট্রির ক্ষেত্রে আসে। আমি হিস্ট্রি পড়াইতে যে আমি এত পোলাপানের আমি মানে কমপ্লেন পাইছি যে ভাইয়া, অনেকে বলে যে হচ্ছে ভাইয়া আপনি এটা বলতেছেন কেন, এইটাতে এত সাল দেওয়া। ঠিক আছে, আপনি বলতেছেন কেন যে হচ্ছে যুক্তফ্রন্ট 4টা দল মিলে গঠিত হয়, যুক্তফ্রন্ট তো 5টা দল মিলে গঠিত হয়েছে, আমার বইয়ে তো 5টা দল দেওয়া। সো বাংলাদেশের বইয়ের পার্সপেক্টিভ যদি আমি দেখি, এত ভুল ইনফরমেশন দেওয়া যে একটা স্টুডেন্ট আসলে ওই জায়গাটা কিন্তু কোপ আপ করতে পারবে না বা বুঝতে পারবে না যে আমার আসলে কোন বইটা পড়া উচিত। সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে মিনিমাম তুমি যদি কম করে নাও পারো, অ্যাটলিস্ট একটা মেইন বুক রাখবা, মানে যে বইটা তুমি ফলো করো বা তোমার একটু ভাষাটা বুঝতে ইজি হয়, আর সাথে হচ্ছে তুমি একটা হেল্পিং বুক রাখবা, যেই বই থেকে তুমি ইনফরমেশনগুলো একটু মিলাই নিবা, এদিক সেদিক করে নিবা। ঠিক আছে, তারপরে তো গুগল বা দেখা যাচ্ছে যে ইন্টারনেট তো আছেই সেই ইনফরমেশনগুলোকে ভেরিফাই করার জন্য। বাট তুমি এটা পরীক্ষার হলে কমপ্লিটলি টিচারের উপর ডিপেন্ড করে যে টিচার আসলে কোন বই দেখে পড়ছে। এখন সাপোজ তুমি ধরো যে হচ্ছে XYZ, তুমি XYZ বই থেকে প্রিপারেশন নিলা, আমি কোনো বইয়ের নাম নিচ্ছি না, XYZ বই থেকে প্রিপারেশন নিলা। আরেকজন প্রিপারেশন নিল ধরো যে হচ্ছে ABC, মানে ধরো টিচার কি করলো, টিচার ফলো করে হচ্ছে ABC বই, তুমি প্রিপারেশন নিলা হচ্ছে XYZ থেকে। তো তুমি যখন XYZ থেকে প্রিপারেশন নিয়ে কোনো একটা ইনফরমেশন ওখানে যখন ভুল লিখবা, তখন কি ওই টিচার যে বই দেখা যাচ্ছে বা টিচার যে বই ফলো করে, টিচার তখন কি বিভ্রান্ত হবে না? টিচারও তো মনে করতে পারে যে এই কি লিখছে, এই তো ভুল লিখছে। বেসিক কনসেপ্টটা বুঝো, তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি। সুতরাং এত বই বানানোর কি দরকার ছিল আসলেই ভাই? এখন কি আর করবা, যাই হোক, হোয়াট এভার। এখন মানুষের দেখা যাচ্ছে যে অনেকে আবার এটা নিয়ে করে, দেখা যাচ্ছে যে বই কেনানোর জন্য নতুন করে ইনফরমেশন অ্যাড করে। এটা সায়েন্সের ক্ষেত্রে বেশি দেখছি আমি, আর্টসের ক্ষেত্রে ওরকম দেখি নাই। তারপরেও কিন্তু তোমাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। আর আমরা একাধিক বই পড়তাম, আর দেখা যাচ্ছে যে যেই বই থেকে যেই ইনফরমেশনগুলো পাইতাম ওইটাকে হচ্ছে আমরা একটা কাগজে লিখে আমাদের বইতে আমরা হচ্ছে বইয়ের ভিতরে রেখে দিতাম। ঠিক আছে, বইয়ের ভিতরে আমরা এইভাবে মানে দেখা যাচ্ছে রেখে দিতাম। সো
তখন ওইটা বইটা অনেক মোটা হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, তোমার যেটা আছে তুমি সেখান থেকে তুমি স্টাডি করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম কখন জানো, যখন আমি একটা রিনাউন্ড বই, আমি নাম বলবো না, সেখানে ওই যে তোমাকে পড়ালাম না, পোলাইটস আর হচ্ছে পলিস, এটা তোমাকে কি শব্দ পড়াইছি? গ্রিক শব্দ না? এটা তোমাকে গ্রিক শব্দ পড়াইলাম না একটু আগে? এই জিনিসটাকে দিয়ে রাখছে কি জানো? ল্যাটিন শব্দ। কেমনটা লাগে? খুবই রিনাউন্ড একটা বই, ঠিক আছে। এই হয়তো ইন্টারনেটে সার্চ দিলেও পিডিএফ হয়তো পাবা, ঠিক আছে। সো অনেক প্যাথেটিক ব্যাপার না, এটা অ্যাডমিশনের ক্লাস না, আমরা হচ্ছে এটা এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য ক্লাস। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু আগাই, ঠিক আছে, আগাই, অনেকক্ষণ কথা বললাম। তো দেখো যে হচ্ছে এই সংজ্ঞাগুলো তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। ফ্রেডরিক জেমস গোল্ড ওনার এই সংজ্ঞাটাও আসে, সেটা হচ্ছে যে পৌরনীতি হচ্ছে প্রতিষ্ঠান, আচরণ ও চেতনার অধ্যয়ন শাস্ত্র, যার মাধ্যমে একজন পুরুষ বা নারী কোনো একটি রাজনৈতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে কর্তব্য পালন করতে পারে এবং এর সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে। ফ্রেডরিক জেমস গোল্ড তিনি কিন্তু হচ্ছে এই জিনিসটাকে একটু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারপরে আসো যে হচ্ছে সুশাসনের ধারণা। এখন পৌরনীতি নিয়ে অনেক বকলাম, অনেক কথা বললাম, অনেক ইয়ে করলাম, এখন সুশাসন জিনিসটা কি, ঠিক আছে। সুশাসন জিনিসটা আসলে কি? সবই বলবো ভাইয়া, সবই বলবো, সমস্যা নাই। সিকিউ এর বিষয়টাও আসবো লাস্টে, যখন সিকিউ পড়াবো সিকিউ এর বিষয়টাও শিখাই দিব। এটা ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা একটু কমেন্টগুলো দেখে নেই। ভাইয়া দ্বিতীয় পত্রের ক্লাস হবে কবে? আমাদের সামনে 28 তারিখে হবে ভাইয়া। এটা যেহেতু আমরা জিনিসটাকে যেহেতু আমরা একসাথে করতেছি, রান করতেছি, হয়ে যাবে। আচ্ছা কমেন্টে অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলি, পৌরনীতি কিছু মনে রাখতে পারি না, কি করব ভাইয়া? পড়ো, জাস্ট পড়ো, যত পড়বা তত ভুলবা, যত ভুলবা তত শিখবা, পড়ো। তো দেখো যে হচ্ছে, আচ্ছা এবার আসি সুশাসনের ধারণা। দেখো সুশাসন জিনিসটা কি? সুশাসন হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের মাধ্যমে রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধিত হয়। অর্থাৎ সুশাসনের মধ্যে কি কি থাকবে? দেখো, জনগণের অংশগ্রহণ থাকবে, জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং কি ন্যায় বিচার থাকবে, ঠিক আছে, বা স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। সো এই কয়টা জিনিস মিলে কিন্তু হচ্ছে আমার সুশাসন, ঠিক আছে, বা সুশাসনের আমরা সুশাসন নিয়ে একটা সৃজনশীল আমি তোমাদের এখানে আনছি, ওইটা আমরা দেখব। ওকে, দ্বিতীয় পত্রের ক্লাস পাবা, শুন পাবা, সমস্যা নাই। প্রথম পত্রটা আমরা করে আমরা দ্বিতীয় পত্রে যাব ইনশাল্লাহ, অসুবিধা নেই। তারপরে দেখো যে হচ্ছে অর্থ এবং উৎস। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? দেখো, গুড গভর্নেন্স। এখন গভর্নেন্স শব্দটা আসছে কি? গ্রিক শব্দ কুবের নাও থেকে। কুবের নাও, এটা কি শব্দ? গ্রিক শব্দ। শব্দগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। গভর্নেন্স শব্দ বলো বা হচ্ছে তোমার সিভিটাস, পোলাইটস, পলিস, এই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ এই জিনিসগুলো অনেক সময় এমসিকিউতে চলে আসে, ঠিক আছে। জ্ঞানমূলক জিনিসগুলো একটু চর্চা করার চেষ্টা করবা। কুবের নাউন, এইটার অর্থ দাঁড়ায় হচ্ছে কি? পরিচালনা করা, টু গভর্ন বা হচ্ছে টু স্টিয়ার, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে তোমার জাহাজ পরিচালনার কনসেপ্ট থেকে আসছে। এই কুবের নাউন শব্দটা এটা কিন্তু তোমার জাহাজ পরিচালনার কনসেপ্ট থেকে আসছে, ঠিক আছে, জাহাজ পরিচালনা।
ঠিক আছে, পরিচালনা, হ্যাঁ, কোনো কিছুকে পরিচালনা করা। ওকে, তারপরে আসো, গভর্নেন্সের অর্থ এটি একটি বহুমাত্রিক ধারণা যা সমাজ, রাষ্ট্র বা কোনো সংস্থা পরিচালনার ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে আসো যে হচ্ছে সুশাসনের সূচনাটা কিভাবে হয়েছিল, বা সুশাসন কনসেপ্টটা আমাদের সাথে কিভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল। দেখো 1989 সালে বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংক এক প্রতিবেদনে প্রথমবারের মতো গুড গভর্নেন্স বা সুশাসন শব্দটার সাথে আমাদেরকে পরিচয় করায়, এবং 2000 সালে বিশ্ব ব্যাংক সুশাসনের 4টা স্তম্ভ ঘোষণা করে। তাহলে বিশ্ব ব্যাংক সুশাসনের কয়টা স্তম্ভ ঘোষণা করছে? 4টা। কি কি দেখো, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। ঠিক আছে, অর্থাৎ আমরা সুশাসনের সংজ্ঞার সাথেও কিন্তু জিনিসটা রিলেটেবল পাই। ঠিক আছে, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, ঠিক আছে, স্বাধীন বিচার ব্যবস্থা, এই জিনিসগুলোর সাথেও কিন্তু আমরা কি রিলেটেবল পাই। আর তোমরা যারা জানো যে হচ্ছে আমাদের এইচএসসি 2026 এবং এইচএসসি 2027-এর জন্য কিন্তু হচ্ছে আমাদের কোর্স কিন্তু আমাদের চলে আসছে অলরেডি। ঠিক আছে, এখানে তোমরা দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি তো লাইভ ক্লাস পাবাই, সেই সাথে তোমরা গ্রুপ সাবজেক্টেরও লাইভ ক্লাস পাবা। ঠিক আছে, বাট কেউ যদি শুধু বাংলা, ইংরেজি, আইসিটি করতে চাও সেক্ষেত্রেও তোমরা সেটা করতে পারবা, কোনো অসুবিধা নাই। তারপরে আসো, পরে দেখি বিশিষ্ট ব্যক্তিদের মতামত। এখানে আমরা একটু দেখি, যেটা হচ্ছে যে ম্যাককর্নি তিনি বলছেন যে হচ্ছে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ তিনি বুঝাইছেন যে হচ্ছে সরকারের সাথে জনগণের বা শাসকের সাথে শাসিতের যে সম্পর্কটা, সেটাকেই আমরা কি বলি? সুশাসন বলি। এবং মার্টিন মিঙ্গো তিনি হচ্ছে বলছে যে সুশাসন হলো এমন এক উদ্যোগ ও সংস্কার যা বা কৌশলের সমষ্টি যা সরকারকে অধিকতর গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করে তোলে। অর্থাৎ এখানে কিন্তু তিনি সুশাসনের যে সংজ্ঞাটা আমরা পড়লাম সেটার সাথে কিন্তু তিনি রিলেট করে একটা সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, তো মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আসি একটু শর্টকাটে। সেটা হচ্ছে দেখো যে সরকার পরিচালনায় স্বচ্ছতা থাকতে হবে। ঠিক আছে, সংজ্ঞার সাথে যদি রিলেট করে পড়তে চাই, জবাবদিহিতা থাকতে হবে। অবভিয়াসলি জবাবদিহিতা না থাকলে তুমি সেখানে সুশাসন বলতে পারবা না। যেমন আমাদের যে প্রিভিয়াস যে ইয়েটা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে রেজিমটা ছিল, সেখানে দেখা যাচ্ছে কোনো জবাবদিহিতা ছিল না, গুম খুন এই জিনিসগুলো খুব কমন ছিল। ঠিক আছে, সো জবাবদিহিতা যেখানে থাকবে না সেখানে আসলে সুশাসন প্রতিষ্ঠা করা খুব কঠিন। বাংলাদেশে সুশাসন আমি জানি না কোনোদিন পসিবল কিনা। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের কিছু ফ্রি ক্লাস আমরা নিব। ফ্রি ক্লাসের রুটিনটা দেওয়া আছে পেজে, এবং তোমাদের যেই বাকি ক্লাসগুলো হবে সেগুলো পেইড গ্রুপই হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো। তো দেখো যে হচ্ছে তাহলে আমরা ফার্স্ট স্টেপটা কি? আমার হচ্ছে স্বচ্ছতা থাকতে হবে, সরকার পরিচালনায় স্বচ্ছতা থাকতে হবে। ঠিক আছে, 900 কোটি টাকা, 1000 কোটি টাকার হিসাব এদিক ওদিক করে স্বচ্ছতা আসে না কখনো। জবাবদিহিতা থাকতে হবে, অর্থাৎ আমি যে কাজটা করব সেই কাজের জন্য আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার যারা বিচার করবেন বা যারা বিচারক থাকবেন তাদের স্বাধীনতা থাকতে হবে স্বাধীনভাবে বিচার করার। ঠিক আছে, যেন কোনো পাওয়ারফুল মানুষ দেখা যাচ্ছে যে তাদের পাওয়ার খাটায় যেন সেই বিচার থেকে বের হয়ে আসতে না পারে। তারপরে কি দেখো যে হচ্ছে দায়িত্বশীলতা থাকতে হবে, রাষ্ট্রের প্রতি রেসপন্সিবিলিটি থাকতে হবে, জনগণের প্রতি রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা থাকতে হবে, আর হচ্ছে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি দেখা যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করা বা রাষ্ট্রের বিভিন্ন কাজে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। ঠিক আছে, তখনই আমরা সেটাকে কি সুশাসন বলতে পারবো। ঠিক আছে, বাংলাদেশে যেটা কোয়াইট ইম্পসিবল। তো দেখো যে হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধিগুলো সম্পর্কে একটু আলোচনা করি। যে হচ্ছে এগুলো দেখা যাচ্ছে যে তোমার পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। ঠিক আছে, অর্থাৎ নাগরিক
একটা নাগরিকের যে হচ্ছে সচেতনতা, একটা নাগরিকের হচ্ছে সুনাগরিকতা, বা হচ্ছে তোমার নাগরিকের যে গুণাবলীগুলো আছে, নাগরিকের যে অর্থ আছে, সেইটাকে ধারণ করে। এটা হচ্ছে আমরা একটা পরিধি হিসেবে গণনা করতে পারি। তারপরে দেখো যে হচ্ছে মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত যেই জিনিসগুলো আছে, অর্থাৎ রাষ্ট্রের কোর থেকে তুমি যদি চিন্তা করো তাহলে কি আসে? ফার্স্টে পরিবার আসে। প্রতিষ্ঠানের মধ্যে কি আসে? পরিবার আসে। পরিবার থেকে কি আসে? সমাজ আসে। সমাজ থেকে কি আসে? রাষ্ট্র আসে, তাই না? সো এই যে একটা পাইপলাইন, এই পাইপলাইনটাকে যখন আমরা ইন্ডিকেট করব তখন আমরা কি বলবো? সেটাকে আমরা রাষ্ট্রের এই মৌলিক প্রতিষ্ঠান, এই তিনটাই মূলত, ঠিক আছে, রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান। সো এই মৌলিক প্রতিষ্ঠানগুলো কি পৌরনীতি ও সুশাসনের আওতাভুক্ত, ঠিক আছে। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা বলতে কি, তোমার ধরো যে এখানে আমি সংবিধানের কথা বলতে পারি, আমাদের যে সংবিধান আছে, তারপরে হচ্ছে সংসদ বলতে পারি, তারপর হচ্ছে তোমার রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে আমরা আরও কি বলতে পারি? আমরা হচ্ছে সরকার বলতে পারি, বৃহত্তর অর্থে সরকার বলতে পারি, বিরোধী দল বলতে পারি, বিরোধী দল বলতে পারি। তো দেখো যে এগুলোকে কিন্তু আমরা একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তারপরে আসো যে হচ্ছে সামাজিক রাজনৈতিক বিভিন্ন যে বিষয়গুলো আছে, অর্থাৎ হচ্ছে তোমার আইনের উৎস, নৈতিকতা, ঠিক আছে, তারপর হচ্ছে স্বাধীনতা, সাম্য, এই জিনিসগুলো পৌরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। রাজনৈতিক ঘটনাবলী, অর্থাৎ ইতিহাস থেকে আমরা যে ঘটনাগুলো নেই, ঠিক আছে, যেমন ধরো যে তোমার ব্রিটিশ আমলে একরকম শাসন ব্যবস্থা ছিল, তারপরে যখন পাকিস্তান আসলো, পূর্ব পাকিস্তান হলাম আমরা, তখন এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, যখন বাংলাদেশ হলো তখন এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, তারপরে যখন বাংলাদেশের মধ্যেই শাসনের চেঞ্জ হলো, সামরিক শাসন আসলো বা অন্যান্য শাসনগুলো আসলো, তখন দেখা যাচ্ছে যে শাসন ব্যবস্থা চেঞ্জ হলো। এই যে রাজনৈতিক যে ঘটনাবলীগুলো, এগুলোকেও কিন্তু আমরা কি পৌরনীতির অন্তর্ভুক্ত করতে পারি। এই যে দেখো এখানে আমি লিখছি যে 52 সালের ভাষা আন্দোলনকেও আমরা এখানে আওতাভুক্ত করতে পারি, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এটাকেও আমরা বলতে পারি, ঠিক আছে। সো তারপরে আসো যে হচ্ছে সুশাসন সম্পর্কিত আলোচনা, অর্থাৎ সুশাসনের যে হচ্ছে বহুমাত্রিকতা, তোমাকে যেটা বললাম যে স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এই জিনিসগুলোও কিন্তু পৌরনীতির আওতাভুক্ত, ঠিক আছে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, হোয়াইট তো বলেই দিছে, আমি আর কি বলবো, ঠিক আছে। তারপরে হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা, এই জিনিসগুলোও কিন্তু আওতাভুক্ত, এবং সুশাসনের সাথে কিন্তু গভর্নেন্সেরও একটা কানেকশন আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ঠিক আছে। কমেন্টে অপ্রাসঙ্গিক কথাবার্তা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই যারা দেখবা যে ক্লাস করে, তাদের কিন্তু অনেকের দেখা যাচ্ছে মনোযোগের জিনিসটা কিন্তু সমস্যা ক্রিয়েট করে। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন তো প্র্যাকটিস করাবো, আগে চ্যাপ্টারটা পড়ো। চ্যাপ্টার না পড়ে প্রশ্ন প্র্যাকটিস করতে যাচ্ছ, হাই খোদা। ক্লাসটা করো, তারপরে হচ্ছে তোমরা দেখা যাচ্ছে তোমাদেরকে আমি প্রশ্ন প্র্যাকটিস করাবো, ঠিক আছে। রুকো যারা, সবার করো। কি কয় আল্লাহ। হ্যাঁ, এটা পৌরনীতি প্রথম পত্র ক্লাস। আচ্ছা, তারপরে আসো পৌরনীতি ও সুশাসনের রিলেশনগুলো একটু আলোচনা করি। পৌরনীতি ও সুশাসনের রিলেশনগুলো একটু আলোচনা করি, দেখো দ্রুত। তো দেখো যে হচ্ছে পৌরনীতিতে নাগরিক জীবনের যে সামগ্রিক দিকগুলো ফুটে ওঠে, ঠিক আছে। নাগরিকের যে দেখা যাচ্ছে যে নাগরিকের সাথে কিন্তু সুশাসন রিলেটেড, ঠিক আছে। কারণ দেখো যে হচ্ছে একটা রাষ্ট্র যখন নাগরিক থাকবে, যখন নাগরিকরাই কিন্তু কি শাসন কার্যে অংশগ্রহণ করবে, তখন সেখানে কিন্তু সুশাসনের কনসেপ্টটা চলে আসবে। নাগরিকরা যদি
ভালো কাজ করে তখন সেখানে কি সেটাকে আমরা সুশাসন বলতে পারবো, আর নাগরিকরা যদি ভালো কাজ না করে সেটা কি আমরা সুশাসন বলতে পারবো না, দুঃশাসন বলতে পারি। তারপরে দেখো পৌরনীতির উদ্দেশ্য হলো কি নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, ঠিক আছে, এবং সুশাসনের উদ্দেশ্য কিন্তু একটা নাগরিকের বা একটা রাষ্ট্রের কি কল্যাণ সাধন করা। পৌরনীতি সুশাসন একে অপরের সহযোগী, ঠিক আছে, দুইটাই কিন্তু সেম লক্ষ্যেই পরিচালিত হয়। ওকে, আচ্ছা, সো তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো, ঠিক আছে, তোমাদেরকে অলরেডি বললাম, একটু আগে বললাম, ঠিক আছে, তারপরেও তোমাদেরকে একটু ধারণা দেই যে আমাদের কোর্সে আসলে আমরা কি কি আনতেছি। তোমাদেরকে তো এই জিনিসটা একটু জানানো দরকার যে আমাদের কোর্সে আসলে আমরা কি কি আনতেছি তোমাদেরকে ইয়ে করার জন্য। দেখো তোমরা যারা কামব্যাক 2.0 এর যারা আসো তারা দেখো কি কি পাবা। তোমরা লাইভ ক্লাস পাবা হচ্ছে অর্থনীতির 25টা, যুক্তিবিদ্যার হচ্ছে 20টা, পৌরনীতির 20টা, সমাজবিজ্ঞানের 20টা, ভূগোলের 20টা, এগুলো তোমরা লাইভ ক্লাস পাবা। সেই সাথে তোমরা দেখো ইতিহাস রেকর্ডেড ক্লাস পাবা, কৃষি শিক্ষায় রেকর্ডেড ক্লাস পাবা। আইবেট অনেকের কৃষি শিক্ষা আসেও এখানে যারা দেখতেছো, গার্হস্থ্য বিজ্ঞান, তারপরে ইসলামের শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। অনেকে মানে আমি যখনই আমি ইতিহাস লাইভ ক্লাস নিতাম, এর আগে আমি যখন 25 ব্যাচের যে ম্যারাথনটা নিছিলাম সেখানে অনেকে এসে কমেন্ট করতো যে হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাস কোথায়, ঠিক আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাস করতে চায়, অনেকে করতে চায়, ঠিক আছে, অনেকের এই ইসলামের ইতিহাস আছে, অনেকে আবার ইতিহাস আছে, ঠিক আছে, সো অনেকে করতে চায়। সো এবার কিন্তু আমরা এই কোর্সে এই ক্লাসগুলো অ্যাড করেছি যেগুলো কিন্তু তোমাদেরকে কি একটা গোছানো প্রস্তুতি নিতে হেল্প করবে। আবার একই পাশে দেখো যে হচ্ছে তোমরা যারা হচ্ছে দেখা যাচ্ছে যে কামব্যাক 2.0 বাদে তোমরা যারা হচ্ছে যারা দেখা যাচ্ছে যে আমরা 27 ব্যাচের জন্য যে মিশন এ প্লাস যে কোর্সটা আনছি সেখানেও কিন্তু কি আমরা এই ক্লাসগুলো কি আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর তারপরে বাংলা ইংরেজি আইসিটি এটা তো আছেই, ঠিক আছে, এটা নিয়ে তো আর আলাদাভাবে বলার কিছু নাই বা টেনশন করার কিছু নাই। আচ্ছা, তারপরে আসো পৌরনীতি সুশাসন কতগুলো অভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যেগুলো বললাম যে একই জিনিস ঘুরায় ফিরে বারবার, যে নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্রের যে হচ্ছে সাম্য, জবাবদিহিতা, বিচার, স্বাধীন বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে পৌরনীতি সুশাসন একে অপরের উপর নির্ভরশীল, ঠিক আছে, একটা ছাড়া আরেকটা কি অসম্পূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে পৌরনীতি ও সুশাসনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। এই পার্থক্যটা একটু দেখো মনোযোগ দিয়ে, পার্থক্যটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে, এই কারণে এটা এভাবে টেবিল করে দেওয়া। তো দেখো যে হচ্ছে পৌরনীতি কি নাগরিকতার সাথে সংশ্লিষ্ট সব বিষয়কে তারা কি পৌরনীতি আলোচনায় অন্তর্ভুক্ত করে। কালারটা চেঞ্জ করে দিই। পৌরনীতি কি নাগরিকতার সাথে অন্তর্ভুক্ত সব বিষয়কে নিয়ে আলোচনা করে, কিন্তু সুশাসন শুধু নাগরিকের শাসন সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিক কিভাবে রাষ্ট্রকে শাসন করবে বা রাষ্ট্রের থেকে সে কিভাবে তার অধিকারগুলো সে আদায় করে নিবে এই জিনিসটা নিয়ে সুশাসন আলোচনা করে। বাট পৌরনীতি কিন্তু সব বিষয়কেই আলোকপাত করে, ওভারঅল সব বিষয়কে নিয়েই কথাবার্তা বলে। তারপরে দেখো যে হচ্ছে পৌরনীতি এমন একটি প্রাচীন বিষয়, অর্থাৎ পৌরনীতির কনসেপ্টটা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে, বাট সুশাসন জিনিসটা কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে, ঠিক আছে। সুশাসন জিনিসটা কিন্তু একদিনে আসে নাই, ঠিক আছে। তুমি যদি ইতিহাসের প্রত্যেকটা রেভলিউশন দেখো, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সেই টু সেই তুমি ধরো, বা হচ্ছে তুমি ফরাসি বিপ্লব ধরো, বলশেভিক বিপ্লব ধরো, এই যে এতগুলো বিপ্লব, বা আমাদের এই ইভেন এই জুলাই বিপ্লবই ধরো, এই এতগুলো বিপ্লব পার হয়ে কিন্তু সুশাসনের কনসেপ্টটা মানুষের সামনে আসছে। সুশাসনের কনসেপ্টটা কি অনেক মডার্ন, এটা কিন্তু অনেক মডার্ন একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি পুরাতন না, ঠিক আছে। সো সুশাসন বিষয়টা এই যে তোমাকে যে বললাম যে হচ্ছে পৌরনীতি বিষয়টা একটু প্রাচীন, বাট সুশাসন কিন্তু এই রিসেন্টলি আসছে। তারপরে দেখো যে হচ্ছে পৌরনীতির আলোচনায় নাগরিকের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয়, বাট সুশাসনে নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিককেই কিন্তু কি প্রায়োরিটি দেওয়া হয়। তারপরে আসো যে হচ্ছে পৌরনীতির তুলনায় সুশাসন অধিক হচ্ছে কি আদর্শমূলক, ঠিক আছে, এবং সুশাসনের শাসন ব্যবস্থার দিক নির্দেশনা পাওয়া যায়। দেখো এই জিনিসটাকে কিভাবে পোর্ট্রে করবা, যে হচ্ছে পৌরনীতিতে কিন্তু কোনো আদর্শ বা নীতি নৈতিকতার কথা কিন্তু বলা নাই,
পৌরনীতিতে জাস্ট এটুকু বলা আছে যে হচ্ছে একটা নাগরিকের দেখা যাচ্ছে যে একটা নাগরিকের রাষ্ট্রের প্রতি কী কী দায়িত্ব বা কর্তব্য এই জিনিসগুলো। বাট সুশাসনের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে কিন্তু নীতি নৈতিকতার বিষয় একটা চলে আসে, ঠিক আছে? স্বচ্ছতা বলো, জবাবদিহিতা বলো, এই নীতি নৈতিকতার বিষয়টা যখন চলে আসছে তখন কিন্তু একটা সুশাসন কনসেপ্টটা কিন্তু পৌরনীতি থেকে ডিফারেন্ট হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে। এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। আমরা ইতিহাসের ছাত্র স্নায়ুযুদ্ধ শুরু করব। কি হবা? ইউএসএসআর? ইউএসএসআর হয়েও না, ইউএসএ হও, বুঝছো? বড় ভাই হইলে অনেক লাভ, ঠিক আছে? দুইটা তো আছে, একটা ইউএসএ আর একটা হচ্ছে ইউএসএসআর। মানে এদের যে অবস্থা, আল্লাহ, আমি পড়াইতে যায় মানে এগুলো মজা আছে। ইতিহাস বুঝতে পারলে খুবই মজার, কেউ যদি ইতিহাস পড়তে পারে খুবই মজার, মানে কেউ যদি মজা নিয়ে পড়তে পারে বা বিনোদন নিয়ে পড়তে পারে, ঠিক আছে? খুবই মজার। আচ্ছা আসতেছি বাবা, ক্লাস করো, ঠিক আছে? কোর্স কত টাকা না টাকা এগুলো নিয়ে এখন চিন্তা করতে হবে না, ক্লাসে মন দাও। ওটা বলে দিব, তোমাদেরকে বলে দিব, সবই ইনফরমেশন দিব, ঠিক আছে? জাস্ট ক্লাসে থাকো। পৌরনীতি একটি বর্ণনামূলক বিষয়, এটি শিক্ষার্থীদের কেবল তাত্ত্বিক শিক্ষাই দান করে, বাট সুশাসন কিন্তু কি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুই জিনিসটাই শিখায়। সো এইটা কি আমরা বলতে পারি মেইন ডিফারেন্স। গুরুত্বগুলো দেখো, একটু চটঝটপট গুরুত্বগুলো দেখে ফেলি, অলরেডি বেশ সময় নিয়ে ফেলছি। সুশাসন প্রতিষ্ঠার জন্য অবভিয়াসলি সুশাসন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব আছে। তারপরে হচ্ছে সুনাগরিকের, আচ্ছা তোমাদেরকে একটা বলি, এখানে তোমাদেরকে আমি পড়াচ্ছি কি পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব, কিন্তু তোমাকে যদি আজকে বলে যে এরকম যদি তোমাকে একটা পাঠ বলে যে বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন এর গুরুত্ব লেখো বা পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব লেখো, তুমি লিখতে পারবা? অবশ্যই লিখতে পারবা। কিভাবে রিলেট করতে পারবা এটা তোমাকে বুঝাই দিচ্ছি। সুশাসন প্রতিষ্ঠার জন্য দেখো বাংলাদেশের মধ্যে একটা দেশে কিন্তু সুশাসনের ঘাটতি আছে। টু বি অনেস্ট ভাই, বুকের মধ্যে হাত রেখে বলো আছে কি না? আছে। সো এই জায়গাটায় কাজ করার জন্য কি পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব আছে এই জায়গাটায়। তারপর হচ্ছে সুনাগরিকের শিক্ষা লাভ। আমরা সুনাগরিক না ভাই, ঠিক আছে? আমরা কি করি? আমরা রাস্তাঘাটে ময়লা ফেলে দিই, ঠিক আছে? মানুষের সাথে দেখা যাচ্ছে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগাই দিই, মানুষের প্রবলেম হয় এমন কাজ করি, ঠিক আছে? তারপর হচ্ছে মানুষকে কষ্ট দিই। সো এই জিনিসগুলো কি সুনাগরিকের লক্ষণ? অবভিয়াসলি না। সুনাগরিক কারা? যারা দেখা যাচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ রাষ্ট্রকে কিছু দান করে। সো আমাদের কি সুনাগরিক হইতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই কনসেপ্টটা কি যায়, বাংলাদেশের সাথেও যায়। দেশপ্রেমের চেতনা সৃষ্টি। ভাই আমার মনে হয় না যে বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভে, মানে কারেন্ট অবস্থায় বাংলাদেশে কেউ মনে হয় না এই দেশপ্রেম, মনে হয় খুব কম মানুষের মধ্যেই আছে। খুব যারা দেখা যাচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী তাদের মধ্যে থাকতে পারে, সমস্যা নেই। বাট দেশপ্রেমের এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে থেকে কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? কারণ কি? কারণ আমরা ভাই সুনাগরিক না, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি নাই আমাদের দেশে। আমরা দেখা যাচ্ছে আমাদের কোনো রাজনৈতিক সচেতনতা তৈরি হয় নাই। সেই কারণে কি আমাদের দেশপ্রেমটাও আস্তে আস্তে অনেকের মধ্যে থেকে, এটা ভাই এটা মন খারাপের বিষয় না, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, বুঝার অনেক বিষয় আছে, ঠিক আছে? সবসময় নাম্বার তোলার জন্য পড়ে তো লাভ নেই আমার। তো দেখো যে দেশপ্রেমের চেতনা সৃষ্টি করার জন্য কি পৌরনীতির গুরুত্ব আছে। তারপরে হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করো, তারপরে হচ্ছে দেখো সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন, জাতীয় সমস্যার সমাধান, অনেক কিছুই কিন্তু কি এখানে এক্সিস্ট করে, ঠিক আছে? যেগুলো বাংলাদেশের ক্ষেত্রেও দরকার, ঠিক আছে? তারপরে আসো যে হচ্ছে পৌরনীতির সাথে বিভিন্ন সাবজেক্টের সম্পর্ক এবং কিছু পার্থক্য আছে ছোটোখাটো, সেগুলো নিয়েও আমরা বলবো, ঠিক আছে? বাট সম্পর্কগুলো তুমি একটু দেখবা।
ওকে, ইতিহাস রেকর্ডেড পাবা ভাইয়া, ইতিহাস রেকর্ড আমারই দেওয়া। ইতিহাস নিচি দেখে একজন লিখছো, ইতিহাস নিচি দেখে সবাই বলে রেজাল্ট ভালো হবে না, এরকম কিছু না ভাই। ঠিক আছে, যারা রেজাল্ট ভালো হবে না ওরা কি করছে লাইফে, ওদেরকে যাই জিজ্ঞেস করতো ভাই আপনি কি করছেন, আপনি কি রেজাল্ট করছেন। ঠিক আছে, এই যে বাংলাদেশে বুঝছো মানে তোমাকে ইন্সপায়ার করার মানুষ পাবা না, বাট তুমি মই দিয়ে উঠতে গেলে ওই মই কেড়ে নিয়ে তারপর হচ্ছে তোমাকে পা ধরে টেনে নামানোর মানুষ বহুত পাবা। ঠিক আছে, প্র্যাকটিক্যাল দেখতে চাইলে দেখতে পারো, এরকম বহুত মানুষ পাবা। ঠিক আছে, উঠতে সাহায্য করবে না ভাই। একটা মানুষ পড়তে যাচ্ছে, নতুন কিছু নিতে চাচ্ছে, বা সে নিজের মতো কিছু করে করতে চাচ্ছে না, মানুষ বাঙালির মেন্টালিটি কি যে ও উঠতে চাইতেছে ওরে পা ধরে নামাই দে, এরকম একটা বিষয়। ঠিক আছে, সো এই নেগেটিভ কথাগুলোয় কান দিবা না, নিজে স্টাডি করবা। কিভাবে থাকবে দেশপ্রেম? আসলেই ভাই অনেক অনিয়ম, অনেক দুর্নীতি। ওই যে বললাম না, সুশাসনের অভাব থাকলে তো ভাই সুশাসনের অভাব। ওদেরকে ধরে ধরে মানে পৌরনীতি বই তোমাদের পড়া লাগবে না, ওদেরকে ধরে ধরে পৌরনীতির এই বইগুলো রিডিং পড়াইতে পারলে মনে হয় তাও কিছু শিখতো। ঠিক আছে, তাও তো শিখে না। হ্যাঁ, কত রকম কত মানুষ কত অন্যায় করে। ঠিক আছে, সো দেখো যে হচ্ছে পৌরনীতির সাথে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে। রাষ্ট্রবিজ্ঞানের ওই যে বলছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের ইংলিশ কি ভাই? পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের ইংলিশ কি? পলিটিক্যাল সায়েন্স। দেখো যে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো দেখো যে হচ্ছে পলিটিক্যাল ওয়ার্ডটা বা পলিটিক্স ওয়ার্ডটা এটা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ পোলাইটস এবং পলিস থেকে। ঠিক আছে, এই শব্দটা সম্ভবত প্লেটো সবার আগে ইউজ করছে, গ্রিক দার্শনিক প্লেটো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো দেখো তারপরে হচ্ছে দেখো পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে রিলেশন আছে। তারপরে দেখো যে হচ্ছে সো পৌরনীতি ও সুশাসন এর ক্ষেত্রে দেখো যে এই সিভিস এবং সিভিটাসের অর্থ আমরা কি পড়ছিলাম? নাগরিক এবং নগর রাষ্ট্র না? এই পোলাইটস আর পলিস এইটার কিন্তু মিনিংও কিন্তু সেম, নাগরিক এবং নগর রাষ্ট্র। নাগরিক এবং কি নগর রাষ্ট্র। ঠিক আছে, এইটারও মিনিং কি? এইটারও মিনিং সেম। ঠিক আছে, তারপরে আসো যে হচ্ছে তো দেখো যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু হচ্ছে পৌরনীতির একটা জাস্ট পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা ক্ষুদ্র অংশ। ঠিক আছে, বৃহত্তর অংশকে ইন্ডিকেট করে না। তো দেখো যে হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের কার্যাবলী পর্যালোচনা করে পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র বিষয়ক বিজ্ঞানকে করে, অর্থাৎ দুইটাই কিন্তু বিজ্ঞান, একটা কি নাগরিকতা বিষয়ক, একটা হচ্ছে রাষ্ট্র বিষয়ক। আর রাষ্ট্র কিন্তু নাগরিকের সাথে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, তারপরে আসো যে হচ্ছে অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো সামগ্রিক সত্তা এবং নাগরিক হলো তার অংশবিশেষ। সেটাকে আমরা একটা রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক হিসেবে ধরতে পারি। ঠিক আছে, তাই পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান দুইটাই কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, বিভিন্ন বিষয়বস্তুর মিল। ঠিক আছে, এখন দেখো পৌরনীতিতে আমরা কি কি পড়ছিলাম? পৌরনীতি ও সুশাসনের মধ্যে যে নাগরিকের বিভিন্ন দেখা যাচ্ছে যে নাগরিকের বিভিন্ন নাগরিকতা সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন, নাগরিকের সম্পর্কিত বিজ্ঞান বা নাগরিক সম্পর্কিত তথ্য। ঠিক আছে,
তারপরে হচ্ছে তোমার রাষ্ট্রের বিভিন্ন উপাদান সম্পর্কিত তথ্য, ঠিক আছে, সরকার, তারপর হচ্ছে তোমার বিচার ব্যবস্থা, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়ছিলাম। সো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু দেখো যে জিনিসগুলো কিন্তু সেম, যে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই সেম জিনিসগুলো নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেও আলোচনা আছে, বিশদ আকারে আলোচনা আছে, ঠিক আছে। সো এই জিনিসটাও কি রাষ্ট্রবিজ্ঞানের সাথে কানেক্টেড। তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, বারবার রিফ্রেশ করা লাগতেছে। এখন দেখতেছো 44 জন। আচ্ছা চলো, তো তারপরে আসলে হচ্ছে পৌরনীতি সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক। ইতিহাসের যেই অতীত যেই ঘটনাগুলো, অর্থাৎ তোমাকে একটু আগে বললাম যে ইতিহাসের যে অতীতের যে ঘটনাগুলো আছে সেগুলো থেকেও কিন্তু কি আমরা পৌরনীতির যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে কি জ্ঞান লাভ করতে পারি। যেমন বিভিন্ন তোমার রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, এই জিনিসগুলো নিয়েও কিন্তু কি আমরা স্টাডি করতে পারি, ঠিক আছে। পারস্পরিক পরিপূরকতা, অর্থাৎ ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অপরের পরিপূরক, ঠিক আছে। ইতিহাস, তুমি যদি ইতিহাস না পড়ো বা তুমি যদি ইতিহাস না জানো, যেমন দেখো যে সেকেন্ড পেপারে কিন্তু আমাদের একটু ইতিহাস টাইপের জিনিসপত্র আছে। কেন আছে? কারণ কি, যে ইতিহাস থেকে আমাদেরকে কি জানতে হবে যে সামনে কি করা উচিত। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যেটা আমরা নেই না, অনেক সময় আমরা জিনিসটা স্কিপ করে যাই। তো আসলে হচ্ছে 27-এর বিষয়টা বলতেছিলাম যে দেখো তোমরা যারা 26-এর বিষয়টা তো বললাম, 27 ব্যাচের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম। আমরা 27 ব্যাচের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বাংলা 60টা, ইংরেজি 60টা, আইসিটি 50টা তোমরা লাইভ ক্লাস পাবা, ঠিক আছে। সেই সাথে তোমরা গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো তো পাচ্ছই, আবার দেখা যাচ্ছে যে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছ, দেখা যাচ্ছে ইতিহাস, মনোবিজ্ঞান, তারপরে কৃষি শিক্ষা, সমাজকর্ম, আর তোমরা অনেকে অর্থনীতি নিয়ে ভয় পাও, ঠিক আছে, অর্থনীতির লাইভ ক্লাসও তোমরা পাচ্ছ, ঠিক আছে। সো তোমরা কিন্তু একটা কম্প্যাক্ট প্যাকেজ আকারে সব কিছু পাচ্ছ, ঠিক আছে। কত টাকায় পাচ্ছ? 2999 টাকায়, ঠিক আছে। ডিসকাউন্টে তোমরা 2999 টাকায় পাচ্ছ। সো তোমরা যারা এখনও এই কোর্সের ব্যাপারে জানো না, তোমরা পেজে মেসেজ দিয়ে কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। আর সামনে আমাদের আরও কয়েকটা ফ্রি ক্লাস হবে, সেই ক্লাসগুলো করো, ক্লাসগুলো করে তারপরে ডিসিশন নাও, ঠিক আছে। দেখে শুনে তারপরে ডিসিশন নাও। হুট করে মানে আমি তোমাকে এখানে বললাম ভাই যে হ্যাঁ তুমি কোর্সে আসো, তুমি কোর্সে চলে আসলা, হুট করে ডিসিশন নিলে কিন্তু কি হবে না, ঠিক আছে। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। ইতিহাস কবে ক্লাস হবে? ইতিহাস তুমি রেকর্ডেড ক্লাস পড়তে হবে তোমাকে, ঠিক আছে। আমরা ইতিহাস ক্লাসটা আমরা রেকর্ডেড দিচ্ছি, ঠিক আছে। কারণ তোমাকে যদি হচ্ছে গ্রুপ সাবজেক্টের সবগুলা গ্রুপ সাবজেক্টে যদি তোমাকে লাইভ ক্লাস দিতে যাই, ঠিক আছে, তুমি নিজে কুলায় উঠতে পারবা না। তোমার শিডিউলে প্রবলেম হবে যে তুমি আসলে কোনটা করবা। তুমি কি এখন পৌরনীতি করবা, নাকি তুমি এখন ইতিহাস করবা, নাকি এখন যুক্তিবিদ্যা করবা, মানে তুমি নিজে গুলায় যাবা। সো আমরা এই কোর্স প্ল্যানটাকে এইভাবে সাজাইছি যে আমরা কিছু রেকর্ডেড ক্লাস দিব আর তোমাকে কিছু সাবজেক্টের আমরা লাইভ ক্লাস দিব, যেই সাবজেক্টগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে আসো যে হচ্ছে ইতিহাসের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে বিস্তৃত হলেও স্বাধীন নয়, ঠিক আছে। ইতিহাসের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, ইতিহাসের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে, যে জিনিসগুলো কি পৌরনীতি পাঠে অনেক সময় আমাদেরকে একটু প্রবলেম বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এখন দেখো পৌরনীতির সাথে কিন্তু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু কিছু অমিলও আছে, বা দেখা যাচ্ছে অমিল না, আমি বলবো যে কিছু পার্থক্য আছে, বেসিক কিছু পার্থক্য আছে। কেমন দেখো, পৌরনীতি যদি হয় এতটুক, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এত বড়, পৌরনীতি জাস্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের এতটুক, ঠিক আছে। মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাট এটা কিন্তু ফুল রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু কি ইন্ডিকেট
করে না। আর পৌরনীতি ও সুশাসনের বিষয়টাই কি? পৌরনীতি ও সুশাসনের বিষয়টাই হচ্ছে কি? নাগরিক এবং কি নাগরিক সংক্রান্ত বিষয়, আর হচ্ছে কি সুশাসন সংক্রান্ত বিষয়। ঠিক আছে, এইটা কিন্তু জাস্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জাস্ট দুইটা তুমি বলতে পারো পার্ট বলতে পারো, বাট তুমি এটাকে ফুল রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আইডেন্টিফাই করতে পারো না। এই জিনিস পার্থক্যগুলো কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। ভাইয়া, তুমি হচ্ছে রুটিনটা দেখো, আমাদের পেজে রুটিনটাও আছে তো। না, তোমাদের দুজনের জন্য এই ক্লাসটা, ভুল করে ঢুকে পড়ো নাই, ঠিক আছে? ভুল করে যেহেতু ঢুকেই পড়ছো ক্লাসটা, তাহলে করে ফেলো। কি আর বলবো, পোলাপান মানে এমনই হয়ে গেছে। দেখো, সমাজবিজ্ঞানের সম্পর্কগুলো একটু বলি, যে হচ্ছে সমাজে দেখো যে হচ্ছে তোমার সমাজ কি? সমাজ হচ্ছে তোমার রুট। সমাজবিজ্ঞানে যদি আমি বিষয় হিসেবে আসি, সমাজ হচ্ছে কি? প্রত্যেকটা জায়গার রুট। একটা জায়গার রুটকে তুমি কি বলতে পারবা? তুমি হচ্ছে সেই জিনিসটাকে তুমি বলতে পারো সমাজ। অর্থাৎ পরিবার থেকে দেখো সবার আগে কি আসে? পরিবার। পরিবার হচ্ছে আমাদের কি মেইন যে রুট। পরিবার থেকে কি আসে? সমাজ আসে, এবং সমাজ থেকে কি আসে? রাষ্ট্র আসে। ঠিক আছে, সো সমাজ হচ্ছে কি? রাষ্ট্রের রুট। হ্যাঁ, সমাজ ছাড়া কিন্তু কখনো রাষ্ট্র হয় না, অনেকগুলো সমাজ মিলে একটা রাষ্ট্র হয়। ঠিক আছে, সো তোমাকে ফার্স্টে এই জিনিসটা বুঝতে হবে যে হচ্ছে সমাজবিজ্ঞান কিন্তু হচ্ছে সমাজ নিয়ে আলোচনা করে, এবং সমাজ এর যে পার্টটা আছে সেটাকে আরও বেশি সমৃদ্ধ করে। কেন? কারণ তার রাষ্ট্রকে সমৃদ্ধ করা প্রয়োজন। এইটাই এখানে হচ্ছে বুঝাইছে, যে হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের বিকাশ এবং মূল্যবোধ বিশ্লেষণ করে, এবং এইটা কিন্তু পৌরনীতিও তাই করে। তারপরে আসো যে হচ্ছে আলোচনার পরিধি। সমাজবিজ্ঞানের সমাজকে কিন্তু হচ্ছে কি সামগ্রিকভাবে সমাজ নিয়ে আলোচনা করা হয়, এবং পৌরনীতিও কিন্তু মানুষের আচার আচরণ, নাগরিকের আচার আচরণ, রাজনৈতিক কার্যাবলী, সমাজ, এইসব জিনিস নিয়ে কিন্তু পৌরনীতি নিজেও আলোচনা করে। সুতরাং এই জায়গায় তো আমরা একটা রিলেশন খুঁজে পাই। তারপরে দেখো, সমাজবিজ্ঞান মূল, পৌরনীতি হচ্ছে শাখা। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে পৌরনীতি হচ্ছে জাস্ট সমাজবিজ্ঞানের একটা অংশ মাত্র, কিন্তু ফুল সমাজবিজ্ঞান না। যেটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমি তোমাকে বলছি, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক দেখো যে হচ্ছে একটু আগে তোমাকে বললাম যে রাষ্ট্রের সাথে কিন্তু সমাজের একটা সম্পর্ক আছে। অর্থাৎ কোন একটা সমাজের প্রথা, রীতিনীতি, আচার আচরণ, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কি একটা রাষ্ট্র তৈরি হয়। অনেকগুলো সমাজ মিলে কি তুমি একটা রাষ্ট্র তৈরি করতে পারো। ঠিক আছে, তারপরে আসো যে হচ্ছে নির্ভরশীলতা। ঠিক আছে, পৌরনীতি কিন্তু সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? কারণ হচ্ছে যে সমাজবিজ্ঞান কি রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের উৎপত্তি সম্পর্কে তথ্য দেয়। ঠিক আছে, তাই পৌরনীতি কিন্তু এই সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। ঠিক আছে, পৌরনীতি সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। এখন দেখো যে হচ্ছে অর্থনীতি কিন্তু আমি আগেই বলছি, শুরুতেই আমি বলছিলাম যে অর্থনীতি হচ্ছে একটা বিজ্ঞান, ওয়ান কাইন্ড অফ। একটা ক্লাসে কি এক অধ্যায় শেষ দিবেন? হ্যাঁ, শেষ করে ফেলবো, খুব বেশি নাইও। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করায় শেষ করে দিব আর কি। ঠিক আছে, সো ধৈর্য ধরে ক্লাসটা করতে থাকো। সো দেখো যে হচ্ছে পৌরনীতি সুশাসনের মধ্যে অর্থনীতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, অবভিয়াসলি। কারণ হচ্ছে যে অর্থনীতি কিন্তু হচ্ছে নাগরিকের উপার্জন, অর্থ ব্যয়, তারপর হচ্ছে চাহিদা পূরণ, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। পৌরনীতিও কিন্তু কি নাগরিকের কথাই বলে। ঠিক আছে, আর অ্যাডাম স্মিথ কিন্তু বলেই দিছে যে হচ্ছে অর্থনীতি এক ধরনের বিজ্ঞান, এমন এক ধরনের বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। ঠিক আছে, সো এখানে যে অ্যাডাম স্মিথ যে ওয়ার্ডগুলো ইউজ করছে, এখান থেকে তুমি বুঝতেই পারতেছো যে এটার সাথে কিন্তু পৌরনীতিরও একটা কানেকশন আছে। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে পৌরনীতির সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। এটা একটু সহজে এক্সপ্লেন করে বলি, পয়েন্ট ধরে ধরে আর এটা না বুঝাই। সেটা হচ্ছে দেখো যে পৌরনীতি কি করে, পৌরনীতি এবং সুশাসন,
ঠিক আছে, নাগরিকের জীবন এবং আচরণ নিয়ে কি অধ্যয়ন করে, ঠিক আছে। আর নীতিশাস্ত্র কি, নীতিশাস্ত্র হচ্ছে নাগরিকের যে হচ্ছে নৈতিক গুণাবলী বা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে গুণাবলীগুলো দরকার হয় সেগুলো নিয়ে আলোচনা করে। তাই কি দুইটা জিনিসই কিন্তু ইন্টার রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে নেট সমস্যা, কই আমার নেট তো প্রবলেম করতেছে না, তোমার নেট হতে পারে। ভাইয়া সমাজকর্ম ক্লাসটা কি আপনি নেবেন? না ভাইয়া, সমাজকর্ম ক্লাসটা আমি নিব না, তোমাদের তাসনিয়া ম্যাম নিবে ওটা। আমি তোমাদের হচ্ছে ইতিহাস যে রেকর্ডেডটা পাচ্ছ ওইটা আমি নিব, আর হচ্ছে পৌরনীতি আমি নিব, ঠিক আছে, এই দুইটা আমি নিব। ওকে, আসো জলদি আসো। তারপরে দেখো যে হচ্ছে নীতিশাস্ত্র মানুষকে কি ন্যায় অন্যায় পার্থক্য শেখায়, আর পৌরনীতি মানুষকে কি সুনাগরিক হইতে শেখায়। তো সুনাগরিকের সাথে অবশ্যই নীতি নৈতিকতার একটা সম্পর্ক আছে, এটা তো বুঝতে পারতেছো। সুতরাং এখান থেকেও কি এই দুইটা জিনিস রিলেটেড। একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য কি নীতিশাস্ত্র দরকার এবং কি পৌরনীতিও দরকার, বা রাষ্ট্র এবং নাগরিকের সর্বোচ্চ যে কল্যাণটা সেটা গঠনের জন্য কি আমার নীতিশাস্ত্র দরকার, ঠিক আছে, বা নীতি নৈতিকতার জিনিসটা আমাদের দরকার। পরস্পর নির্ভরশীলতা, অর্থাৎ বলেই দিছি যে হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের সাথে কিন্তু দেখো এই নীতিশাস্ত্র কিন্তু রিলেটেড বা নির্ভরশীল, ঠিক আছে। কেন নির্ভরশীল দেখো, কারণ হচ্ছে যে নৈতিক ধারণা ছাড়া রাজনৈতিক মতবাদ অর্থহীন, ঠিক আছে। আবার রাজনৈতিক ভিত্তি ছাড়া কি নৈতিক ধারণা কোনো মূল্য নাই। সো এইখানে কিন্তু দেখো যে হচ্ছে দুইটা জিনিস কিন্তু একসাথে নির্ভরশীল, বা দুইটা জিনিস কিন্তু কি রিলেটেড। তোমাদের কমেন্টগুলো একটু প্যারা যাচ্ছে আমার দেখতে, তোমাদের কমেন্টগুলো যদি দেখতে না পারি তখন দেখা যাচ্ছে যে তোমাদেরকে রিপ্লাই করতে পারবো না। তারপরে দেখো যে হচ্ছে বস্তুগত মিল, উভয় হচ্ছে কি মানুষের আচরণ, মূল্যবোধ এবং কার্যাবলী নিয়ে আলোচনা করে উভয় শাস্ত্রই। আচ্ছা, তারপরে এসো যে হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের সাথে কি আইসিটির সম্পর্ক বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। এখন দেখো যে মডার্ন রাষ্ট্রে এসে সব কিছু কিন্তু মডার্নাইজ হয়ে গেছে। সুশাসন, আমি তোমাকে একটু আগে বলছিলাম মেবি যে সুশাসন কনসেপ্টটা কিন্তু খুব বেশি দিন আগের না। সুশাসন কনসেপ্টটা কিন্তু আমার খুব বেশি দিন আগের না। সুশাসনের কি বলছিলাম, গুড গভর্নেন্স। এখন দেখো যে হচ্ছে এই গুড গভর্নেন্স কনসেপ্টটা কেন খুব বেশি দিন না, কারণ আমরা প্রাচীন যুগ থেকে দেখো, ইতিহাস থেকে যদি আমরা একটু শিক্ষা নেই, ইতিহাসে আমরা কিন্তু দেখে আসছি যে ইতিহাসে যেই রাজা যেমন খুশি তেমন শাসন করছে। কোনো একটা জায়গায় সাপোজ কোনো একজন রাজা আসছে, দখল করতে আসছে, সে তার ইচ্ছা মতো শাসন করছে। রাজা যদি ভালো হতো বা রাজা যদি ভালো হয় তাহলে প্রজাদের জন্য খুব ভালো ছিল, প্রজারা সুখে শান্তিতে থাকতো। বাট রাজারা যদি খারাপ হইতো ভাই, ওই অঞ্চলের প্রজারা কি আর সুখে শান্তিতে থাকতে পারবে? অবশ্যই পারবে না। সো এই জিনিসটা সুশাসন কনসেপ্টটা কিন্তু আগে ছিল না। সুশাসন কনসেপ্টটা কি মডার্ন যে আমাদের যে ডেমোক্রেসির যে ধারণা, মডার্ন যে একটা যে রাষ্ট্রের যে ধারণা, অর্থাৎ জাতিরাষ্ট্রের যে ধারণা, জাতিরাষ্ট্রের ধারণা থেকেই কি সুশাসন কনসেপ্টটা আসছে। অর্থাৎ আমাদেরকে যারা শাসন করতেছে তারা যদি সুশাসন করতে না পারে আমরা কি খেপবো, মানে নাগরিকরা কি খেপে যাবে বা জনগণরা কি খেপে যাবে, যেটা তোমরা প্রিভিয়াস রেজিমের ক্ষেত্রে দেখছো যে যখন জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারে নাই বা সে যখন সুশাসন করতে পারে নাই তখন কি মানুষজন খেপে গেছে, রাস্তায় নেমে গেছে, যখন হচ্ছে গুলি চালাইলো, ঠিক আছে, মানুষ মারলো, হাজার হাজার যখন মানুষ মরলো, ঠিক আছে, তারপরেও যখন কারো যখন টনক নড়ে না, ঠিক আছে, তখন কি সেখান থেকে একটা বিপ্লব আবির্ভূত হয়। তুমি প্রত্যেকটা বিপ্লব দেখো, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের থেকে শুরু করে তুমি ফরাসি বিপ্লব দেখো, তুমি হচ্ছে বলশেভিক বিপ্লব দেখো, প্রত্যেকটা জায়গায় দেখো, প্রত্যেকটা বিপ্লব কেন হয়েছে, কারণ কি সেখানে কি সুশাসন অনুপস্থিত ছিল, সুশাসন
ছিল না। সুশাসন যখন থাকবে তখন কি একটা রাষ্ট্রে কি সেই জিনিসটা কি ইয়া হবে না, সেই জিনিসটা কি স্থিতিশীল হবে বা সেই জিনিসটা স্থির হবে। এইটাও কি এইটা দেখো যে হচ্ছে এইটা কি সুশাসন জিনিসটা কি মডার্ন যে রাষ্ট্র আছে সেই জাতিরাষ্ট্রের কনসেপ্টের সাথে কানেক্টেড, এবং জাতিরাষ্ট্র কিভাবে গঠিত হয়, ঠিক আছে, তথ্য প্রযুক্তির সহায়তায় গঠিত হয়, ঠিক আছে, ই গভর্নেন্স বা ই গভর্নমেন্ট, এই দুইটা জিনিসের মাধ্যমে জিনিসটা গঠিত হয়। দেখো যে হচ্ছে দারিদ্র্য বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তথ্য প্রবাহ দরকার, ঠিক আছে, ইনফরমেশন দরকার। আজকালকার দুনিয়া কিসে চলে? ইনফরমেশনে চলে। তুমি যখন একটা জিনিসে তুমি যখন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি যখন তুমি ইন্ট্রোডিউস করাবা তখন কি হবে? তখন এই যে তোমার রাষ্ট্র পরিচালনা কি অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমার কোনো একটা অসুখ হলো, আমি অনলাইনে সিরিয়াল নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার দেখা যাচ্ছে যে আমার ব্যাংক থেকে টাকা তুলতে হবে, আমি দেখা যাচ্ছে যে মোবাইল থেকে আমি পারতেছি যে আমি মোবাইল থেকে আমি টাকা পাঠিয়ে দিতে পারতেছি, বা আমি দেখা যাচ্ছে যে এটিএম বুথে যাচ্ছি, আমি টাকা তুলতে পারতেছি। সব কিছু কিন্তু কি আইসিটির সাথে রিলেটেড। তথ্য অধিকার, ঠিক আছে, অর্থাৎ একটা নাগরিকের যে তথ্য পাওয়ার অধিকার, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি? তথ্য অধিকার বলতেছি। এই তথ্য অধিকার কি নিশ্চিত করে? সুশাসন নিশ্চিত করে। এটাও কিন্তু কি এই পৌরনীতির সাথে, পৌরনীতি সুশাসনের সাথে কি আইসিটির কানেকশনের একটা ইন্ডিকেশন দেয়। আর দেখো যে হচ্ছে সুশাসন জিনিসটা কিন্তু আইসিটির ওপরে বেশি নির্ভরশীল। কেন নির্ভরশীল? কারণ দেখো যে হচ্ছে তুমি সাপোজ ধরো যে হচ্ছে তোমার কোনো একটা জায়গায়, ধরো যে কোনো একটা অফিসে, ধরো একটা অফিস কল্পনা করো, সেখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরাস আছে। তখন কি সেখানে কি যখন কেউ চুরি করতে আসবে, ঢুকতে আসবে, তখন কি সেটা কি সে করতে পারবে? অবশ্যই না। চোর যতই চুরি করতে আসুক, চোরকে কিন্তু চিন্তা করতে হবে যে হচ্ছে ভাই ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওইখানে আমার একটু সিস্টেম করে যাইতে হবে। এই দেখা যাচ্ছে বোরকা টোরকা পরে, বা হচ্ছে দেখা যাচ্ছে তোমার করে, মানে চোরেরা যেভাবে আর কি হচ্ছে তোমার ধরো যে করে। কিছুদিন আগে দেখলাম যে হচ্ছে মানে বোঝা যাচ্ছে ছেলে মানুষ, ঠিক আছে, সে স্বর্ণের দোকানে যেয়ে স্বর্ণ লুট করে নিয়ে চলে আসছে। কত ভরি জানো? 400 ভরি আর সামথিং, মনে নাই। সো দেখো যে হচ্ছে সেখানে কিন্তু ওরা কিন্তু সিস্টেম বের করে নিচ্ছে, ঠিক আছে। তারপরেও দেখো যে হচ্ছে পৌরনীতি কি আমাদেরকে কি প্রোটেক্টেড রাখতেছে, মানে আইসিটি আমাদেরকে বা নাগরিকদেরকে কি প্রোটেক্টেড রাখতেছে, বা আমাদেরকে কি প্রোটেকশন দিচ্ছে, কিস্তি থেকে প্রোটেকশন দিচ্ছে, যেন আমরা একটা সেফ জীবনযাপন করতে পারি। এবং বর্তমান দুনিয়া কিন্তু বেশ তথ্য নির্ভর একটা দুনিয়া। আচ্ছা, চলে আসো ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে। আমি আবারও বলবো কোর্সের সাবজেক্টগুলোর ব্যাপারে আবারও বলবো ভাই, এখনও নেট প্রবলেম। আচ্ছা, আমাদের এদিকে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা হচ্ছে 26, একটু ক্লিয়ার করে নিই তোমাদেরকে, অনেকে কনফিউশন ভুগতেছ। এটা 26 আর 27 দুইটার জন্যই ক্লাস, ঠিক আছে। সো তুমি যদি 26-এরও হও, এটা তোমাকে করতেই হবে মাস্ট। তুমি যদি 27-এরও হও, এটা তোমাকে করতেই হবে মাস্ট। তোমার কোনো গতি নাই এই জায়গাটায়। ক্লাস কি শেষ পর্যায়ে? হ্যাঁ, ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে, ঠিক আছে। তোমরা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটা করতেছো, এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। সো আমরা দেখো কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করে আমরা আজকে আমরা বিদায় নিব। সো দেখো হচ্ছে সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে কি? নাগরিক এবং নগর রাষ্ট্র, ঠিক আছে। এটা কি শব্দ? এটা কোন শব্দ থেকে আসছে? দেখো ল্যাটিন শব্দ থেকে আসছে। আর এটার সাথে আমি আরেকটা এই সেম অর্থ আরো দুইটা শব্দ বলছিলাম। ওই দুইটা শব্দ কেউ কমেন্টে বলতে পারবা? বলো তো কি বলছিলাম, একটু কমেন্ট করো যে আরো দুইটা শব্দ আমি বলছিলাম, এবং সেটা কোন ভাষার, যেটার অর্থ হচ্ছে কি নাগরিক এবং নগর রাষ্ট্র। নাগরিক এবং নগর রাষ্ট্র।
আরও 2টা শব্দ আমি তোমাদেরকে শিখাইছিলাম, একটু কমেন্ট করো তো যারা যারা ক্লাসটা দেখতেছো, কমেন্ট করো আরও কোন 2টা শব্দ শিখাইছিলাম। আচ্ছা তারপরে তোমরা কমেন্ট করো, আমি আসতেছি। তারপরে দেখো যে হচ্ছে ভাইয়া যেগুলো রেকর্ডেড ক্লাস আছে সেগুলো কি ডাউট সলভ ক্লাস হবে না? হ্যাঁ, তোমাদের ক্লাস তো নেওয়া হবে। তোমরা দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যা বলি, মানে এডুকেশনের ক্ষেত্রে তুমি এটা বেশি দেখবা যে আমরা যা বলি তার থেকে বেশি দেই, ঠিক আছে? সো তোমরা এই জিনিসগুলো নিয়ে আসলে বেশি টেনশন করো না, ঠিক আছে? জাস্ট তোমরা দেখবা যে ক্লাস কোয়ালিটি কেমন। আমাদের যারা হচ্ছে ইনস্ট্রাক্টর বা টিচার প্যানেলরা যারা আছে, অনেক অভিজ্ঞ টিচার প্যানেল, তারা দেখা যাচ্ছে যে কেমন পড়াচ্ছে, এই জিনিসগুলো যাচাই বাছাই করে তুমি ভর্তি হও, ঠিক আছে? জাস্ট বিকজ তোমাকে আমি বললাম যে ভাই তুমি আমার কোর্সে আসো, ঠিক আছে, তোমাকে লাড্ডু খাওয়াবো, এই খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, এই খাওয়াবো, ওই খাওয়াবো, এগুলো বললাম দিয়ে তোমাকে কোর্সে আনলাম, বাট তোমাকে আমি কিছু দিলাম না, তাহলে কিন্তু তোমার কি মনটা খারাপ হবে, ঠিক আছে? তোমার সাথে প্রতারণা করা হবে ভাই, ঠিক আছে? আর আমাদেরও রিজিক হালাল হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তোমাদেরকে আমরা কোনো কিছু একটা কম দিয়ে, হ্যাঁ, তোমাদেরকে সাপোজ কোনো একটা ক্লাস বা কোনো একটা লেকচার তোমাদেরকে কম দিয়ে, কিন্তু আমাদেরও গলা দিয়ে ভাত নামবে না ভাই, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো সচরাচর কেউ বলে না, আমি বলতেছি আজকে, ঠিক আছে? অনেকের কাছে হয়তো শুনতে কেমন লাগতে পারে যে ভাইয়া কেমন এভাবে বলতেছেন, বাট এটাই ট্রু ভাই, আমাদের গলা দিয়ে ভাত নামবে না, ঠিক আছে? আমরা যা কমিটমেন্ট দিব সেটা ভাই 100 পালন করব, 100 দিব ভাই, কম দিব না, বেশি দিতে পারি ভাই, কারণ বাট কম দিব না। কোনো জিনিস তুমি এখানে কম পাবা না, ঠিক আছে? তুমি কেউ কোনো জিনিস এসে বলতে পারবা না যে হচ্ছে ভাই আপনি এই জিনিসটা কম দিচ্ছেন। যদি কম দাও ভাই, সেটা আমাদের হালাল রিজিক হবে না ভাই, ঠিক আছে? আমরা তোমাদের, কারণ দেখো যে তোমরা যখন কোর্সে ভর্তি হবা, ঠিক আছে, তখন সেটা আমাদেরকে আমরা তখন আল্লাহ তখন তোমাদের মাধ্যমে কি ওই রিজিকটা আমরা পাচ্ছি, আল্লাহর থেকে পাচ্ছি। সুতরাং এই জিনিসটার প্রতি কিন্তু আমাদের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক আছে? তো সব জিনিসই চিন্তা করতে হবে, একটু হাইপোথেটিক্যালি চিন্তা করি আমরা। যখন আমরা দেখা যাচ্ছে টিচার্সরা মিলে একসাথে বসি, তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলি যে স্টুডেন্টদেরকে আরেকটু কীভাবে বেশি দেওয়া যায়, কীভাবে একটু বেটার দেওয়া যায়। যেমন দেখো যে যারা 1.0 ছিল, কামব্যাক কোর্স 1.0 এর যারা স্টুডেন্ট এখানে আসো, তারা কিন্তু এই কামব্যাক 2.0 কিন্তু তারা ইয়েতেই পাচ্ছ, ফ্রিতেই পাচ্ছ, তোমার কিন্তু এনরোল করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো আমরা সবসময় বেশিই দেই, আমরা কখনো কম কিছু দেই না। তোমাকে দেখা যাচ্ছে কোনো একটা প্রতিশ্রুতি দিলাম না, যে হচ্ছে তোমাকে কোনো কিছু একটা প্রতিশ্রুতি দিলাম বাট জিনিসটা দিলাম না, এটা আমাদের রিজিকে লাগবে ভাই, আমাদের গলা দিয়ে ভাত নামবে না তখন, ঠিক আছে? সো প্যারা নিও না, আমাদের রিজিকে হবে ভাই, গলা দিয়ে ভাত নামবেই না। কারণ আমি যখন খেতে যাব ভাই, আমার মানে ওই জিনিসটা একটু কথা বলি, অপ্রাসঙ্গিক কথা মনে হতে পারে, বাট আমি যখন খেতে যাব ভাই, আমার জিনিসটা মনে হবে যে ওই স্টুডেন্টটা আমাকে বলছিল, আমি ওর কাছ থেকে আমি এই জিনিসটা কম রাখছি, বা ওই জিনিসটা আমি ওকে কম দিছি। একটা ক্লাস আমার দেওয়ার কথা ছিল, হয়তো ওই দিন অলসতা করে মানে আসি নাই, ক্লাসটা নেই নাই, কম নিছি, তখন কিন্তু আমার খারাপ লাগবে যে কি করলাম। মানে শিক্ষক হইছি দেখে যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দিব, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষক অ্যাটলিস্ট আমাদের এখানে কেউ না, ঠিক আছে? আমরা যা প্রতিশ্রুতি দিব, তুমি যেই কয়টা লাইভ ক্লাস দেখবা, ওই যে তোমার যে হচ্ছে যে কয়টা লাইভ ক্লাস দেখবা, বাংলা ইংরেজি আইসিটি, তারপরে গ্রুপ সাবজেক্টে যে কয়টা লাইভ ক্লাস দেখবা, লাইভ ক্লাসে 100 লাইভ ক্লাসও সবগুলোই পাবা, রেকর্ডেড ক্লাসও সবগুলোই পাবা, ঠিক আছে? তোমাদের যে ডাউট সলভিং সেশনটা নেওয়া হবে, সেখানেও তোমরা দেখা যাচ্ছে কি তোমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবা, ঠিক আছে? সো কম দিব না, বেশি দিব বই, কম দিব না, ঠিক আছে? তো আসো অপ্রাসঙ্গিক কথা না যাই, জাস্ট এমনি বললাম। সিভিটা সদর অর্থ নগর রাষ্ট্র। ও হ্যাঁ, কোন ভাষায় নগরকে পূর্বাপুরী বলা হয়? কোন ভাষায় বলো তো? সংস্কৃত ভাষায় নগরকে পূর্বাপুরী বলা হয়, আর নাগরিককে বলা হয় কি? পুরবাসী। আর এই যে পৌর ওয়ার্ডটা কি? এই পুর থেকে আসছে, ঠিক আছে?
তারপরে আসো যে হচ্ছে প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল, তো সিভিটা শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। এটা তো খুবই ইজি। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গঠিত হয়েছিল? নগর রাষ্ট্র গঠিত হয়েছিল। ঠিক আছে, কয়েকটা নগর রাষ্ট্রের উদাহরণ দাও তো। অ্যাথেন্স, স্পার্টা, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে, এই রাষ্ট্রগুলো হচ্ছে কি নগর রাষ্ট্রের উদাহরণ। দেখো তোমার এই যে এখানে কামব্যাক 2.0, তারপরে হচ্ছে তোমার এই যারা হচ্ছে তোমার মিশন A+ ব্যাচের যারা শিক্ষার্থীরা আছে, তোমাদেরকে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করতেছি। তুমি যদি শুধু বাংলা ইংরেজি আইসিটি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমরা তোমার জন্য সেটাও সুযোগ থাকতেছে। আবার যদি তুমি চাও যে না ভাইয়া আমি বাংলা ইংরেজি আইসিটি সহ গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করব, সেগুলোর সুযোগও থাকতেছে। ঠিক আছে, সো কোর্স নিয়ে এটাই আর ইয়ে না বলি। এই যে দেখো তোমাদের হচ্ছে এই যে কামব্যাক 2.0 যে কোর্সটা আমরা আনতেছি, সেখানে দেখো যে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির সাথে গ্রুপ সাবজেক্টগুলো আমরা লাগতেছি। টোটাল তোমরা 275টা মতো লাইভ ক্লাস পাবা, টোটাল রেকর্ডেড ক্লাস পাবা 85টা মতো, পিডিএফ লেকচার তো পাবাই। ঠিক আছে, সাথে হচ্ছে সলভিং সেশন থাকবে, তারপর হচ্ছে তোমার বিষয়ভিত্তিক এমসিকিউ সিকিউ প্র্যাকটিসও থাকবে। ঠিক আছে, আমরা যেমন এখন প্র্যাকটিস করতেছি, সব কিছু থাকবে ভাই, সব কিছু থাকবে। কমিটমেন্ট অনুযায়ী, কমিটমেন্ট যা দিছি সেটাই থাকবে, কম থাকবে না, বেশি থাকবে বই, কম থাকবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি কে করে? E.M. হোয়াইট। বারবার বলছি শুরুতে, বারবার বলছি, কতবার যে বললাম। প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল? নগর রাষ্ট্র ব্যবস্থা। মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হলে দেবতা। উক্তিটি খুবই জনপ্রিয়। উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। পোলাইটস এবং পোলিস কোন ভাষা থেকে এসেছে? একটু আগে আমি তোমাদেরকে কমেন্টে অনেকে বলছো, আমার অর্থনীতি ভাই, হ্যাঁ অর্থনীতি ক্লাসও তোমরা পাবা, অর্থনীতি লাইভ ক্লাসও পাবা। ঠিক আছে, আচ্ছা এটা গ্রিক ভাষার শব্দ। ওকে, তারপরে আসলে হচ্ছে নাগরিকের কোন দিক পৌরনীতি সুশাসনের মূল আলোচ্য বিষয়? সেটা হচ্ছে কি? ব্যক্তিগত স্বাধীনতা, স্থানীয় সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, অধিকার ও কর্তব্য। নাগরিকের অধিকার ও কর্তব্য কি পৌরনীতির মূল আলোচ্য বিষয়। পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? দেখো অবভিয়াসলি নাগরিক। ঠিক আছে, নাগরিক ছাড়া পৌরনীতির কোনো গুরুত্ব নাই বা পৌরনীতির কোনো ভিত্তি নাই। মানব সভ্যতার আদি সংগঠন কোনটা? অবভিয়াসলি পরিবার। পরিবারের পরে কি আসে? সমাজ আসে। সমাজের পরে কি আসে? রাষ্ট্র আসে। ঠিক আছে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। সুমন 2016 সালে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়। সে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক। গণতান্ত্রিক আদর্শ কথাটা একটু মার্ক করে রাখলাম, এটা তোমাকে একটু পরে আমি বুঝাচ্ছি। উদ্দীপকে বর্ণিত সুমনের জ্ঞান অর্জনের জন্য কোন বিষয়টি অধ্যয়ন প্রয়োজন? একাদশ শ্রেণীতে কোন বিষয়টা নিয়ে এটা নিয়ে কথা বলা আছে? অবভিয়াসলি পৌরনীতি ও সুশাসন। খুবই ইজি। এমসিইউগুলো তুমি যদি একটু বুঝে পড়তে পারো ভাই, বোর্ড পরীক্ষায় মানে এত ইজি ইজি কোশ্চেন আসে, তোমাকে জাস্ট খালি কি করতে হবে? একটু বুঝে পড়তে হবে। জিনিসগুলোকে জাস্ট মুখস্থ করে গেলে হবে না, কারণ মুখস্থ করলে তুমি মনে রাখতে পারবে না, ভুলে যাবা। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু তোমাকে বুঝে পড়ার বিষয় আছে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখতে অসুবিধা হচ্ছে। ওকে, তারপরে আসো যে হচ্ছে উদ্দীপকে সুমনের আদর্শ প্রতিষ্ঠায় প্রয়োজন হবে কি? দেখো জনগণের সম্মতি, এটা বলা যেতে পারে, মানে সে যেহেতু গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। তারপরে আইনের শাসন, বহুদলীয় ব্যবস্থা। এখন আইনের শাসন জিনিসটা কি? এইটা 1-3 বলতে এইটি অ্যান্সার দেওয়া আছে 1-3, বাট আমার কাছে মনে হয় না এটা 1-3। জ্ঞান অর্জনে আগ্রহী এবং সে রাষ্ট্র সমাজে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক। আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রয়োজন হবে কোনটা? না,
গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে আইনের শাসন প্রয়োজন হবে না। কেন? এই যে তোমাকে আমি চিন্তা করে জিনিসটা বলতে বললাম, কারণ দেখো যে হচ্ছে এখানে সে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাইতো, সে যদি কোনো সুশাসন প্রতিষ্ঠা করতে চাইতো, সে এটা যদি বলতো যে সে সুশাসন প্রতিষ্ঠা করতে আগ্রহী, তাহলে কিন্তু এখানে আইনের শাসনটা দরকার ছিল। বাট সে এখানে যেহেতু সে গণতান্ত্রিক আদর্শের কথা বলছে, সুতরাং এখানে কি আইনের শাসনটা ওইভাবে রেলিভেন্ট হবে না। এখানে জনগণের সম্মতি এইটা একটা রেলিভেন্ট পয়েন্ট হইতে পারে, আর বহুদলীয় ব্যবস্থা এইটা একটা রেলিভেন্ট পয়েন্ট হইতে পারে। কারণ অনেকগুলো দল মিলে যখন রাজনীতি করবে তখনই কি গণতন্ত্রের কনসেপ্টটা সুপ্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, অনেকগুলো দল যদি মিসিং থাকে, যদি শুধুমাত্র একটা দলই দেখা যাচ্ছে যে ইয়ে করে রাজনীতি করে, তখন কিন্তু সেখানে কি সেটা কি স্বৈরাচারী শাসন ব্যবস্থা হয়ে যায়, সেখানে কিন্তু গণতন্ত্র থাকে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। উত্তর হবে 1 ও 3। আচ্ছা, প্রতিটি অধ্যায়ের জন্য 50টা করে এমসিকিউ দিলে ভালো হবে। আচ্ছা, সমস্যা নাই, আমি চেষ্টা করব যে হচ্ছে এনাফ পরিমাণ এমসিকিউ অ্যাড করার। বাট তোমাকে কিন্তু প্র্যাকটিসটা কিন্তু তোমাকে করতে হবে। তুমি প্র্যাকটিস টেস্ট পেপার থেকে করতে পারো, তোমার বই থেকে করতে পারো। প্র্যাকটিস ইটস অন ইউ। আমি জাস্ট শুধু তোমাকে চামচ দিয়ে খাওয়াই দিতে পারবো যে নে বাপ তুই এটা খা, বাট গিলতে কিন্তু তোমাকে হবে। ঠিক আছে, সো প্র্যাকটিস জিনিসটা কমপ্লিটলি তোমার উপরে। সেটা তুমি 50টা করতে পারো, তুমি 100টা করতে পারো, 150টা করতে পারো। প্র্যাকটিস ইজ অন ইউ। আর তুমি যদি টেস্ট পেপার খুলো, তুমি মানে জাস্ট এমসিকিউ তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবা এক জার থেকে। ঠিক আছে, 100টা, 150টা, 200টা, তুমি যদি একটা চ্যাপ্টার থেকে মিনিমাম 100টা এমসিকিউ সলভ করো ভাই, মানে আর কিছু লাগে না। মিনিমাম 100টা, আমি বলছি মিনিমাম 100টা। ঠিক আছে, টেস্ট পেপারে তো আরও বেশি দেওয়া, 200, 150 এরকম দেওয়া। ঠিক আছে, সো মিনিমাম 100টা এমসিকিউ সলভ করলে ওই 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 পার্টিকুলার চ্যাপ্টারে কিন্তু আর কোনো জ্ঞানমূলক ইনফরমেশন বাকি থাকে না। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই 27-এর কোর্স নিয়ে আর কি বলবো ভাই, নতুন। ঠিক আছে, তোমাদেরকে অলরেডি বলছি যে তোমরা এখানে যদি গ্রুপ সাবজেক্টের কোর্সে ভর্তি হও, তাহলে দেখা যাচ্ছে তোমরা 2350 টাকা দিয়ে অ্যাডমিট হইতে পারবা। ঠিক আছে, আর যদি তোমরা দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটাও যদি তোমরা ইনক্লুড করতে চাও, তোমরা দেখা যাচ্ছে যে 2999 টাকা দিয়েই ইয়ে করতে পারবে। এখন ডিসকাউন্টে আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, নাহলে পরে ডিসকাউন্ট না থাকলে পরে লাভ নাই। ঠিক আছে, সো আচ্ছা দেখো আমরা সৃজনশীলটা দেখিয়ে শেষ করে দিব। আরে কিছুই ঢুকতেছে না মাথায়। এক কাজ করো, তুমি হচ্ছে একটু মানে অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো, একটু তুমি মাথাটা একটু ইয়ে করো, একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে আবার শুরু করো। ঠিক আছে, পড়ার ক্ষেত্রে একটা জিনিস সেটা তোমাদেরকে আমি বলবো, সাজেশন দিব, যে তোমরা যখন কিছু মাথায় ঢুকবে না, সব কিছু ব্ল্যাঙ্ক লাগবে, তখন জাস্ট একটু ব্রেক নিবা, একটু ব্রিদ ইন করবা, দেখা যাচ্ছে যে একটু হাঁটাহাঁটি করবা বা একটু ইয়ে করবা, তারপরে তোমরা আবার পড়তে পারবা। তখন দেখা যাচ্ছে কি তোমার মাথার জিনিসগুলোকে রিসিভ করবে, কারণ আমাদের ব্রেনেরও কিন্তু রেস্ট দরকার। ঠিক আছে ভাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভাইয়া খুব শীঘ্রই দেখা হচ্ছে কোর্সে ইনশাল্লাহ, ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই। তোমাদের এই জিনিসটাই আমাদের প্রেরণা। ঠিক আছে, তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা। ঠিক আছে, তারপরে কিছু হোক না হোক সেটা আল্লাহ তাআলার বিষয়। ঠিক আছে, আল্লাহ তাআলার বিষয়, সেটা আল্লাহ তাআলা, তখন আল্লাহর উপর ভরসা রাখবা। ঠিক আছে, ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখবা। সো যখন পড়াশোনা একটু দেখা যাচ্ছে ক্যাচ করতে একটু প্রবলেম হবে, তুমি একটু একটু ব্রেক নিয়ে তারপরে তুমি আবার শুরু করো, কোনো সমস্যা নেই। আর শেষ করে দেবো আমরা, এখনই শেষ করে দেবো। দেখো, তো সাদে বছর একাদশ শ্রেণীতে মানবিক শাখায় ভর্তি হবে, সে তার পাঠ্য বিষয় হিসেবে এমন একটি বিষয় পড়বে যা সে
রাষ্ট্রে একজন নাগরিক হিসেবে ব্যক্তির কার্যাবলী অধিকার সম্পর্কে আলোচনা করে। এই যে দেখো কার্যাবলী ও অধিকার, ঠিক আছে, এই সম্পর্কে আলোচনা করে। পাশাপাশি কি এই বিষয়ে অধ্যয়ন করে সুনাগরিকতার শিক্ষা বা গুণাবলী এবং দায়িত্ব কর্তব্য অর্জন করে। এটা কি সাদের পাঠ্য বইয়ের মূল বিষয়। তাহলে দেখো সাদ কি বিষয় পড়তে চায়? পৌরনীতি পড়তে চায়। কারণ পৌরনীতিতে কি নাগরিকের অধিকার, ব্যক্তির অধিকার এবং কার্যাবলী সম্পর্কে জ্ঞান আছে। সেই সাথে হচ্ছে কি সুনাগরিক হওয়ার পাঠটাও পৌরনীতিতে আছে। সো এটা বুঝাই যাচ্ছে। সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ কি? সিভিস এবং সিভিটাস নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র, ওকে, নগর রাষ্ট্র। সুশাসন বলতে কি বুঝায় এটা তো আর নতুন করে বলার কিছু নাই। যেই শাসনে দেখা যাচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের অংশগ্রহণ থাকে, তাকে কি সুশাসন বলে। উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ব্যাখ্যা করো। পৌরনীতি সুশাসন পাঠের পরিধি বলি নাই? রাজনৈতিক কার্যাবলী, তারপর হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, ঠিক আছে, ইতিহাস, তারপর হচ্ছে তোমার ইতিহাস, এই জিনিসগুলো কিন্তু কি পৌরনীতির ওভারঅল পরিধি হিসেবে গণিত হয়। সাদের মতো তুমিও কি মনে করো উল্লিখিত বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন? প্রয়োজন ওয়ার্ডগুলো মাথায় নিবা ভাই। প্রয়োজন মানে কি বুঝাইছে? তুই আমারে বল যে পৌরনীতি পাঠের গুরুত্ব কি। বলছি না পৌরনীতি পাঠের গুরুত্ব কিন্তু পড়াইছি। যদি কোয়েশ্চেনটা এইভাবে দিত যে তুমি কি মনে করো বাংলাদেশে উক্ত বিষয়টি পাঠে গুরুত্ব আছে, তোমার মতামতের প্রেক্ষিতে মূল্যায়ন করো, তখন কি তুমি সেটা ব্যাখ্যা করতে পারত না? বাংলাদেশের প্রেক্ষিতেও কিন্তু আমি কিন্তু জিনিসটা কিন্তু তোমাদেরকে রিলেট করে দিছিলাম। প্রয়োজন বলতে এখানে কিন্তু কি গুরুত্বটাকেই ইন্ডিকেট করছে, আর আমাদেরকে এই গুরুত্বটাতেই হিট করতে হবে। পৌরনীতির গুরুত্ব যেগুলো পড়ছি জাস্ট টাপাটাপ লিখে দিব, শেষ, মার্ক চলে আসবে, ঠিক আছে। মিনিমাম তোমাকে 10 না দিক 9 তো দিবে, যদি তুমি খুব ভালো করে লেখো, ঠিক আছে, 9 তো তোমাকে দিবে, তাই না? ভাই আমি এইচএসসি 27-এর পেইড ব্যাচের প্রথম স্টুডেন্ট। আপনার ক্লাস সহ 3বার রিভিশন দিলাম। থ্যাংক ইউ ভাই। যত বেশি এই যে দেখো তুমি যত বেশি রিভাইজ করবা তোমার জিনিসটা কিন্তু তত ভালোভাবে মাথায় ঢুকবে, ঠিক আছে। আমি দেখলাম তুমি যখন কমেন্ট করতেছিলা তখন তুমি অনেক ভালো রেসপন্স করছো, ঠিক আছে, এই জিনিসটা অনেক পজিটিভ। ভাই আমি 27 ব্যাচের পেইড ব্যাচের প্রথম স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসাই আমার ইন্সপিরেশন। ভাইয়া আমি ময়মনসিংহ কলেজে চান্স পেয়েছি, কিন্তু আমাদের যে কারণে নিজে লাগে পড়ছি। কোনো ব্যাপার না ভাই, ঠিক আছে। আমাদের এই যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি ভাই, এখানে তুমি বিলিভ করবা না, মানে প্রত্যেকটা জায়গা থেকে ছেলে মেয়ে আসে। প্রত্যেকটা জায়গা থেকে ছেলে মেয়ে কি তার স্বপ্ন পূরণ করে কিন্তু আসে, যোগ্যতা দিয়ে আসে। তোমার যোগ্যতাটা মেইন, তুমি কোন জায়গা থেকে আসতেছো এই জিনিসটা মেইন না। সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার যোগ্যতাটা কিন্তু তোমার মাপকাঠি। তুমি কোন জায়গা থেকে আসতেছো, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো, কি করতেছো, এই জিনিসটা কিন্তু ম্যাটার একদমই করে না। অ্যাজ ফার অ্যাজ তুমি সৎ, অনেস্ট এবং ওয়ার্দি এই জিনিসটার জন্য, তাহলেই তোমার পড়াশোনা কি ওয়ার্দিট হবে। দেখো সুশাসনের বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের আলোকে আলোচনা করো। তো দেখো যে হচ্ছে তোমাকে সুশাসনের সংজ্ঞাতে কি বলছিলাম ভাই? জনগণের অংশগ্রহণ থাকবে, স্বচ্ছতা থাকবে, দক্ষতা থাকবে, আইনের শাসন থাকবে, জবাবদিহিতা থাকবে, ঠিক আছে। এইটাকে তাহলে কি বলবো আমরা? এটাকে আমরা সুশাসনই বলবো। উদ্দীপকের বিষয়টা কি? সুশাসন। তাহলে সুশাসনের ক্ষেত্রে দেখো বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের আলোকে আলোচনা করো। সুশাসনের যে বৈশিষ্ট্যগুলো বলছিলাম, এই যে এই বৈশিষ্ট্যগুলো, জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, জবাবদিহিতা দেওয়াই আছে, প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া, তোমাকে জাস্ট খালি খুঁজে নিতে হবে। তারপরে দেখো উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো একটি দেশের সুশাসন প্রতিষ্ঠায় কী রূপ ভূমিকা পালন করে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে। খুবই ইজি বিষয়। কীরূপ ভূমিকা পালন করে? আইনের শাসন কীরকম ভূমিকা পালন করে? আইনের শাসন যদি স্বাধীনভাবে যদি আইনের শাসন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে তোমার একটা রাষ্ট্র ভালোভাবে চলতে পারে, জনগণের স্বচ্ছতা থাকে, অংশগ্রহণ থাকে, জবাবদিহিতা থাকে। এই জিনিসগুলো যখন থাকে সুশাসন সেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে বাধ্য। তারপরে আসো, এটাই লাস্ট। রাফি 11 শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে, কিন্তু বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। সেম জিনিস, সেম কনসেপ্ট,
ঠিক আছে, বিষয়ের ক্ষেত্রে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়কে পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দিলেন। ঠিক আছে, ঠিক আছে, বাবার কাছে পরামর্শ চাইলো, বাবা তখন তাকে পরামর্শ দিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাবজেক্টটা বুঝতে পারছি যে এখানে পৌরনীতি ও সুশাসন নিয়ে কথাবার্তা বলতেছে। এবং তিনি এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করছেন যে এই তখন তার ছেলে রাফি তার বাবাকে বললো যে এই বিষয়ে তো অনার্স পড়ার কোনো সুযোগ নেই, আমি এই বিষয়ে পড়ে কি করব। তখন রাফির বাবা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটা বিষয় অনার্স পড়ার সুযোগ আছে। ঘনিষ্ঠতর বিষয়টা কি বলতো, কেউ বলতে পারবা? কিন্তু এখন আমার মিশন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তো এটাই স্পিরিট, এটাকেই ধরে রাখতে হবে। আচ্ছা দেখো, ঘনিষ্ঠতর বিষয়টা কি, এইটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এটা কি? রাষ্ট্রবিজ্ঞান। তো দেখো সুশাসন কি অলরেডি বলছি। আইনের শাসন বলতে কি বোঝায়, যেখানে তোমার হচ্ছে স্বাধীন, দেখা যাচ্ছে যে স্বাধীনভাবে বিচার ব্যবস্থা বিদ্যমান, স্বাধীন বিচার ব্যবস্থা বিদ্যমান, সেখানে কি আইনের সুশাসন থাকে বা আইনের শাসন এটাকেই বোঝায়। বা হচ্ছে আইন দ্বারা যখন কোনো একটা সংবিধান দ্বারা, কোনো একটা কনস্টিটিউশন দ্বারা যখন একটা রাষ্ট্রের নাগরিকরা সেই কনস্টিটিউশন দ্বারা যখন পরিচালনা করা হয় তখনই কি সেখানে আইনের শাসন বিদ্যমান থাকে। তারপরে দেখো উদ্দীপকে রাফির বাবা যে বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ব্যাখ্যা করো। এখানে পৌরনীতির বিষয়বস্তুগুলোকে ব্যাখ্যা করবা এবং তুমি বলো এখানে তারপরের ঘ নাম্বারটা দেখো যে হচ্ছে দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর, অর্থাৎ পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি কি সম্পর্কগুলো আমি তোমাদেরকে পড়াইলাম, এই জিনিসগুলো, এই যে এদের দুজনের মধ্যে সম্পর্কগুলো তুমি এখানে ব্যাখ্যা করবা বা সংক্ষেপে তুমি বিশ্লেষণ করবা পয়েন্ট ধরে ধরে। তুমি যদি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করো তোমাকে টিচাররা একটু ভালো চোখে দেখবে বা মার্কটা একটু বেশি দেবে। ঠিক আছে, সো তোমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। আর তোমাদের তো কোর্স নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নাই, মাঝখানে অনেকবার বলছি, অনেকবার জ্বালাইছি তোমাদেরকে। আরেকবার একটু লাস্ট বলে নিই, সেটা হচ্ছে যে আমরা 27 ব্যাচের জন্য আনছি হচ্ছে মিশন A+ কোর্স। ঠিক আছে, তুমি যদি শুধু বাংলা ইংরেজি ICT করতে চাও সেটাও তুমি করতে পারবা। 1899 টাকা আসে হচ্ছে কোর্স ফি। টোটাল 170টা লাইভ ক্লাস পাচ্ছ 3টা বিষয়ে। আবার দেখা যাচ্ছে যে তুমি যদি কামব্যাক 2.0 কোর্সটাতে যদি ভর্তি হও, স্পেশালি যারা HSC 26 ব্যাচরা আসছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি এটা 1499 টাকা পড়বে। বাট যারা কামব্যাক 1-এ ছিলা তারা দেখা যাচ্ছে কামব্যাক 2টা তোমরা ফ্রিতেই পাবা। ঠিক আছে, সো তারপর হচ্ছে তোমরা যদি গ্রুপ সাবজেক্ট সহ, মানে তোমরা যদি অনেকে আসো যে তোমরা সব কিছু করতে চাও, যে গ্রুপ সাবজেক্ট সহ, যে ভাই আমি বাংলাও করব, ইংরেজিও করব, ICTও করব, ঠিক আছে, সাথে আমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়েও আমি হচ্ছে করব, তখনও তুমি কি এই কামব্যাক 2.0 কোর্সটা বা হচ্ছে আমাদের যে মিশন A+ কোর্সটা আছে সেটা তোমরা কি করতে পারবা। কোর্স ফি 2499 টাকা পড়বে কামব্যাক 2.0, আর মিশন A+ পড়বে হচ্ছে 2999 টাকা। ঠিক আছে, আবার তুমি যদি শুধু গ্রুপ সাবজেক্টের করতে যাও ভাই সেটারও সুযোগ আছে। ঠিক আছে, সো সব কিছুরই সুযোগ আছে। হ্যাঁ, সৃজনশীল লিখবা, ওই যে তোমার একটু করে লিখবা, প্যারা করে লিখবা, যেমন আগে উদ্দীপকের কথা দিবা, তারপর হচ্ছে তোমার নিজের কথা দিবা। ঠিক আছে, গ আর ঘতে, ঠিক আছে, এইভাবে লিখবা। সৃজনশীল যেই নিয়মে লেখে আর কি, বেসিক যে নিয়মে লেখে, যে আগে উদ্দীপকের কথা দিলা, তারপরে তোমার নিজের কথা দিলা, যে বইয়ের কথা দিলা, ঠিক আছে, তারপরে একটা সুন্দর করে উপসংহার টেনে তুমি করলা। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করলাম। তো ঠিক আছে, তোমাদের সবার সাথে দেখা হবে আবারও নতুন আরেকটি লাইভ ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কোর্সে ভর্তি হতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিলে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে যে রেসপন্স পাবা। সো ওখান থেকে তোমরা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের সবার সাথে দেখা হবে আবারও নতুন কোনো লাইভ ক্লাসে। ততদিন পর্যন্ত খোদা হাফেজ, ভালো থাকো।